এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামে। ওই আরকান্দি গ্রামে একটি বিশাল বড় শ্মশান রয়েছে। অনেক আগে থেকেই অনেক পুরাতন একটি শ্মশান। শ্মশান কেন্দ্রিক অনেক ঘটনা টুকটাক শোনা যায়। যদি পরবর্তীতে সময় হয় বা ওই ঘটনা বেশ কিছু পাই, তো আপনাদেরকে অবশ্যই সেগুলো শোনাবো। আমরা আমাদের আজকের ঘটনা যেটা বলতে যাচ্ছি, এই ঘটনাটির সময়কাল মানে আনুমানিক 1963 থেকে 66 সালের মধ্যে কোনো একটা সময় হবে আর কি। তো এই সময় একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। তার আগে মানে 63 সালের বছর খানেক আগে থেকে একজন ব্যক্তি ওই আরকান্দি গ্রামে আসে, বলে যে তার বাড়ি পাবনা বা ওই দিকে। তো তার ভাষাতেও পাবনার একটা টান ছিল। তো উনি ওখানে আসার পরে বলে যে ওনার কেউ আত্মীয় স্বজন নাই, উনি এই গ্রামে থাকতে চান, উনি টুকটাক কবিরাজি জানেন। তো গ্রামের একজন মানুষ, বেশ বিত্তশালী মানুষ, তার অনেক জায়গা জমি ছিল, ওই একটা নির্দিষ্ট জায়গায় তাকে থাকতে দেন, ছোট্ট একটা ঘর তৈরি করে থাকতে দেন। তো তিনি সেখানে ছিলেন এবং উনি বেশ ভালো কবিরাজি জানতেন। মোটামুটি জিনে ধরা এবং মানুষের অসুখ বিসুখ, নর্মাল যে অসুখ বিসুখ গুলো, এই জিনিসগুলো তার দেওয়ার ট্রিটমেন্টে ভালো হয়ে যেত। আবার জিনে ধরার রোগী, এই বিষয়গুলো ভালো হয়ে যেত। আবার অনেক সময় কোনো কোনো মানুষ তার কাছে অসৎ উদ্দেশ্য আসতেন, যেমন কারো ক্ষতি করার উদ্দেশ্যে ব্ল্যাক ম্যাজিক করা। মানে বলা যায় যে এই লোকটি ভালো খারাপ দুই ধরনের কাজই করতেন। মানে মানুষ স্বাভাবিকভাবে দেখতো যে সে প্রকাশ্যে কারো ক্ষতি করতো না, বা প্রকাশ্যে কারো মানে সাথে গোলমালে যেত না, কারোর সাথে খারাপ বিহেভ করতো না, মানে এরকম সে চলতো। যার কারণে সে মধ্যম ক্যাটাগরির বা মধ্যম বিহেভের একজন মানুষ হিসাবে সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন। ওনার নাম উনি সকলের কাছে পরিচিত করেন কামাল নামে, আর কামাল কবিরাজ নামেই তিনি ওই গ্রামে পরিচিত হন। তো বেশ ভালোই চলছিল সবকিছু। তো উনি মোটামুটি যখন ওই গ্রামে বা আশেপাশের গ্রামগুলোতে তার কবিরাজি বিদ্যার কারণে মোটামুটি ফেমাস হয়ে যান, আশপাশ থেকে লোকও তার কাছে আসতে থাকে, তখন ওই গ্রামে একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো মাঝে মাঝে বলতে মাসে একটি কি দুটি, মানে দুটির ঊর্ধ্বে নয়, কিন্তু মাসে একটা হবেই। সেটা হলো গ্রামের কোনো বাচ্চা মিসিং হয়ে যেত, এবং তাকে যখন উদ্ধার করা হতো বা পাওয়া যেত কোনো জঙ্গল, ঝোপঝাড় অথবা সেই আরকান্দি শ্মশানের কাছে, এবং ওই ডেড বডি যখন পাওয়া যেত, দেখা যেত ওই ডেড বডির বুক মানে ফেরে ফেলা হয়েছে এবং তার ভেতর থেকে হৃৎপিণ্ডটা বের করে নেওয়া হয়েছে। শুরুর দিকে মানুষ, যারা গ্রামের মানুষ রয়েছে, তারা কিন্তু চিন্তা করত যে আসলে এখানে তো অনেক ধরনের হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, কারণ ওই সময়ে ওই এলাকায় বেশ ঝোপঝাড় জঙ্গল ছিল। তো এই কারণে তারা চিন্তা করেছে হয়তোবা এই ধরনের হিংস্র জন্তু আসতেও পারে। কিন্তু কেউ কেউ বলে যে হিংস্র জন্তু যদি আক্রমণ করে তাহলে তো এর শরীরে অনেক ধরনের দাগ থাকার কথা, আঁচড় থাকার কথা, কিন্তু তা না হয়ে শুধু ধারালো ছুরি দিয়ে বুকের উপর থেকে কেটে ফেলছে, হৃৎপিণ্ড নিয়ে যাচ্ছে, এটা কেন? তো এটা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বর্ণনা করে। কেউ বলে যে জিনের উপদ্রব শুরু হয়েছে গ্রামে, জিনে এগুলা খেয়ে ফেলছে, এরকম অনেক ধরনের কথা বলতে থাকে। তবে এরকম কয়েকটি ঘটনা যখন হয়, তখন কামাল কবিরাজের কাছে যখন তারা শরণাপন্ন হয়, তখন কামাল কবিরাজ বলেন যে এটি একটা পিশাচের কাজ, কোন পিশাচ এই বাচ্চাদেরকে ক্ষতি করছে। তোমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, আমি নির্দিষ্ট রিচুয়াল করে দিব, এই সমস্যা থাকবে না। তার জন্য ওই খরচ করতে হবে। এখন গ্রামের লোকদেরকে বিভিন্ন বিষয় আনতে বলে, আজ এটা কাল ওটা, এরকম বিভিন্ন জিনিস আনতে বলে।
এবং টুকটাক টাকা পয়সাও নেয়। তো সে তার মতো করে রিচুয়াল করে। দেখা যাচ্ছে যে প্রথম 2-3 মাস কোনো সমস্যা নেই, হঠাৎ আবার একটি সমস্যা দেখা দিল। সেটা হলো ওই যে একটা বাচ্চা মিসিং। যখনই মিসিং হয় তখন ওইভাবেই ওই বাচ্চার ডেড বডি পাওয়া যায়, শুরুতে যেভাবে বলেছি। লোকাল থানায় জানানো হয়, থানার থেকে আসে, কিন্তু তারাও কোনো সুরাহা করতে পারে না, তারা কোনো আসামি ধরতে পারে না যে আসলে এটা কে করছে। আর ওই সময় আসলে যোগাযোগ ব্যবস্থা তো এত ভালো ছিল না। রাজবাড়ী থেকে বালিয়াকান্দি যাওয়ার যে রাস্তাটা, এখনো রাস্তাটা অত ভালো না, এখন বেশ সংস্কার করা হয়েছে, কিন্তু তারপরেও খুব যে ভালো তা নয়। কিন্তু ওই সময় তো আরো বাজে অবস্থা ছিল। তো তখন ওই গ্রামের মানুষের অনেক ধরনের কুসংস্কার, আরো বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাসের কারণে তারা চিন্তা করতে এগুলো জিনে এই কাজ করেছে, যার কারণে তারা আসলে থানাতে ওইভাবে জানাতোও না। আর থানা যদি না জানানো হয় তাহলে তারা জানবে কিভাবে যে ধরনের একটি ঘটনা ঘটেছে। এই কারণে অনেক সময় অনেক বিষয়ই ধামাচাপা পড়ে যেত বা মানুষও জানানোর প্রয়োজন মনে করত না। তো যাই হোক, ওই সময় তো মুক্তিযুদ্ধের আগে ফরিদপুর জেলা ছিল, রাজবাড়ী জেলা ছিল না। যত বিচার আচার সবকিছু কিন্তু ওই ফরিদপুর কোর্টেই হতো, বা ওখান থেকেই অনেক কিছুই নিয়ন্ত্রণ করা হতো, যেহেতু ওটা জেলা ছিল। বৃহত্তর ফরিদপুরের একটা অংশ ছিল রাজবাড়ী জেলা। তো যাই হোক, যখন এইভাবে কিছু ঘটনা চলছিল, মানুষ সমাধান করতে পারছিল না, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল, স্পেশালি বাচ্চাদেরকে নিয়ে। এবং এই বাচ্চাদের বয়স হতো 1 থেকে 4 বছরের মধ্যে, এমন একটা বয়সের বাচ্চা। এর থেকে বেশি বয়স সাধারণত হতো না বলে আমি জেনেছি। তো এইভাবে কিন্তু প্রায় 10-12টা বাচ্চা, কম না কিন্তু, 10-12টা বাচ্চার সাথে এই ধরনের ঘটনা ঘটে। আসলে যে যত চালাকি হোক, কখনো না কখনো ভুল করেই বসে, এবং যার ফলে ধরা পড়ে যায়। তো এমনই একটি ঘটনা ঘটে যায়। এক পূর্ণিমার রাতে হঠাৎ করে মা বাবা তারা টের পায় যে তাদের সন্তানকে কে যেন নিয়ে গেল, কিন্তু ঘরের দরজা কিন্তু বন্ধ। এটা কিভাবে সম্ভব হলো? দরজা বন্ধ, কিন্তু বাচ্চা গেল কিভাবে? কিন্তু বাচ্চা কিন্তু ঘরে নাই, কিন্তু মনে হলো কারো পায়ের শব্দ। শুরুতে বোঝে নাই, মনে করেছে হয়তোবা ওই ঘর তো অন্ধকার থাকে গ্রামে, বা হারিকেনের আলোটা অনেক কমিয়ে তারা ঘুমায় আর কি। মনে করেছে হয়তোবা বিছানা থেকে পড়ে গেছে, তো বিছানার নিচে খোঁজে, তো পাওয়া যায় না। তখন ঘরের দরজা খোলে। দরজা খোলার পরে ওই যে শুরুতে একটা শব্দ হয়েছিল, তো যার কারণে তখন মনে হয় তাহলে বাইরের শব্দটা কি এই বাচ্চাকে নিয়ে যাওয়ার। তখন পিতামাতার টনক নড়ে, হাই হাই, তাহলে তো আমার বাচ্চাকেও নিয়ে গেছে অন্য বাচ্চাদের মতো। কিন্তু অন্য মা বাবারা কিন্তু, যতগুলো বাচ্চা মিসিং হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, এই মা বাবারা কিন্তু ঘুণাক্ষরও টের পায়নি বাচ্চা কিভাবে নিয়ে গেল। তারা শুধু ঘুম থেকে উঠে দেখেছে বাচ্চা নেই, ঘরের দরজা বন্ধ। তো এই ঘটনা যখন তার টের পায়, তখন তো তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। ও আরো একটি বিষয় বলে রাখি, সেটাই হলো যে ওই বাচ্চা যখন মিসিং হচ্ছিল, তখন গ্রামের লোকজন যখন হিংস্র জন্তু জানোয়ারের কাজ মনে করেছিল, তখন গ্রামের লোকজন পালা করে মশাল নিয়ে পাহারা দিত। এবং পাহারার ওই সময় দেখা যেত যে কয়েকদিন পাহারা দিয়েছে, তখন কিন্তু বাচ্চা মিসিং হয়নি। মাসখানেক যাওয়ার পরে যখন দেখেছে যে না, আর কোনো বাচ্চা মিসিং হচ্ছে না, তখন তারা ওই পাহারার ইয়েও কমিয়ে দিয়েছিল, এবং তারপরে আবার শুরু হয় এটা। তো যাই হোক, ওই রকমই একটা বিষয় যে পাহারার পরে যখন আবার এই সমস্যা শুরু হয়েছিল, সেই সমস্যার মধ্যে এই ঘটনাটি ঘটেছে নতুন করে। তো তারা তো চিৎকার চেঁচামেচি শুরু করে, বাচ্চার মা বাবা। তাদের চিৎকার চেঁচামেচিতে ওই আশেপাশের যারা মানুষজন আছেন তারা তো চলে আসে, বলে যে এই ঘটনা, আমার বাচ্চা নেই। তখন তো তারা মশাল নিয়ে বেরিয়ে পড়ে, হাতে লাঠি, বর্ষা, দা, এই কারণে তারা ওই লোহা জাতীয় জিনিস নিয়েছিল, কারণ তারা চিন্তা করেছিল যে ওই যে পিশাচ বা ভূত, জিন ভূত, হাতে লোহা থাকলে
এবং সাথে আগুন থাকলে ক্ষতি করতে পারে না, তারা মূলত ওই চিন্তা করে এই জিনিসগুলো সাথে নিয়েছে। তারা খুঁজতে থাকে কোথায় কোথায় গেল বাচ্চাকে নিয়ে। গ্রামের এরকম 30-40 জন মানুষ দলে দলে ভাগ হয়ে বিভিন্ন দিকে খুঁজতে থাকে। তো ওদের মধ্যে একটা চিন্তা ছিল যে যেই জায়গাগুলোতে আগে বাচ্চাদেরকে পাওয়া গিয়েছে আমরা সেই জায়গাগুলোতে আগে যাব। এর মধ্যে একটা দল ওই আরকান্দি শ্মশানের দিকে যায়। আরকান্দি শ্মশানের দিকে গেলে কোন একটা জায়গা থেকে মানে তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এসেছিল তাদের কানে। ওই আর্তনাদের ওই শব্দ ধরে তারা যেতে থাকে এবং তারা চিৎকার করতে থাকে, এই পাওয়া গেছে পাওয়া গেছে। ওই দূরে যারা ছিল তাদের কানে শব্দ গেছে, তারাও ওই শ্মশানের দিকে ছুটে এসেছে। ওই শ্মশানে গিয়ে একটা ঝোপের পাশে তারা ওই বাচ্চাকে আবিষ্কার করে এবং ওই বাচ্চাকে একা আবিষ্কার করে না, তার হত্যাকারী সহ আবিষ্কার করে। দেখে এই হত্যাকারী আর কেউ নয়, এটা ওই কামাল কবিরাজ। কামাল কবিরাজকে হেন অপকর্ম করতে দেখে সবার মাথা বিগড়ে যায়। কেউ আইন নিজের হাতে তুলে না নিলেও হাতে লাঠি সোটা যা ছিল তা দিয়ে বেধড়ক পিটুনি দেয় তাকে। পিটাতে পিটাতে প্রায় আধমরা করে ফেলে। যেহেতু দেশে আইন আছে, বিচার আছে, থানা আছে, তখন গ্রামের যিনি মাতবর গোছের ছিলেন তিনি বললেন যে না, আসলে এভাবে আমাদেরকে আইন হাতে তুলে নিলে হবে না, ওকে আমরা পুলিশের কাছে দিয়ে দিব। কারণ এর আগেও যেহেতু এই কাজ করেছে, পুলিশ ধরতে পারেনি, অন্তত এই বিষয়গুলো পুলিশের জানা থাকা উচিত যে ও এই কাজটি করেছে। তখন সকালবেলা তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় তো বলেছি যে ওই সময় কিন্তু এই ফরিদপুর কোর্টে বিচার কার্য পরিচালনা হতো। তো ফরিদপুর কোর্টে যখন তাকে চালান করা হয়, সে এজলাসে থাকা বিচারকের সামনে স্বীকার করে যে এই সব ঘটনা সেই ঘটিয়েছে। যতগুলো বাচ্চা সে মিসিং করেছে, হত্যা করেছে, এই সবগুলো মানে তার কারণেই হয়েছে। এবং সে যে কাজটি করত সেটি হচ্ছে ওই বাচ্চার হৃৎপিণ্ডটা খেত। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই কাজটি সে কেন করেছে, তখন বলে যে এই কাজটি প্রতি মাসে অমাবস্যা এবং পূর্ণিমাতে এই কাজটি করতে হয়, না হলে প্রতি মাসে একটা করতেই হয়, তা না হলে তার অর্জিত যে জাদুবিদ্যা, জানা যে জাদুবিদ্যা, সেগুলো কাজে লাগে না। তো এই যুক্তিতে সেই কাজগুলো করত। যেহেতু সে জজ সাহেবের সামনে স্বীকার করেছিল আর গ্রামের অসংখ্য মানুষ প্রত্যক্ষ করেছে ওই বাচ্চা সে যে হত্যা করেছে ওই হাতে নাতে ধরেছে, এই কারণে সব সাক্ষী প্রমাণ তার বিপরীতেই যায়। আসলে সে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেনি, কারণ ডিফেন্ড করার উপায়ও ছিল না। সে জজের সামনে স্বীকার করেছে। বিচারে যেটা হওয়ার সেটাই হয়। জজ তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এখন মৃত্যুদণ্ড প্রদান করার পরে তার যেহেতু কোনো আত্মীয় স্বজন ছিল না, আর এই কারণে সে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপিলও করেনি হাইকোর্টে, যার ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে। আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো যথাযথভাবে মেনে তাকে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত করা হয়। তাকে রাখা হয়েছিল ফরিদপুর যেই কারাগার, এখন নতুন কারাগার মনে হয় হয়েছে, আমি দেখি নাই বা আমি জানিও না। তো আগের ব্রিটিশ পিরিয়ডে একটা কারাগার ছিল, এই কারাগারে তাকে ওই সময় রাখা হয়েছিল, কারণ ওই সময় তো আর নতুন কারাগার হয়নি। তো সেখানে রাখার পর তাকে কিন্তু কন্ডেম সেলে রাখা হয়েছিল। সেখানে রাখার পর কিছু ঘটনা ঘটে প্রিয় লিসেনার্স, সেটি আপনাদেরকে একটু বলি। এক রাতে তার যে কন্ডেম সেল আছে, আশেপাশে আরো কন্ডেম সেল রয়েছে, মানে কন্ডেম সেলে সাধারণত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে রাখা হয়। তো হঠাৎ করে রাতের বেলা ওই করিডোরে যে আরো সেল আছে সেই সেলের আসামিদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তারা বলছে যে ভূত ভূত ভূত, এরকম বলছে। তো ওখানে যে জেল পুলিশ ছিল তারা চলে আসে, বলে কি হয়েছে? বলে যে এখানে দেখলাম যে কালো মেঘের মতো এগুলো জন্য বা ধোয়ার মতো, তারা আসলে নির্দিষ্ট করে বলতে পারছে না, এরকম আইডিয়া দিয়েছে যে কালো মেঘ বা ধোয়ার মতো কোনো কিছু, মানে মানুষের আকৃতির লম্বা একটা এই করিডোর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তারা কিন্তু এসে, মানে জেল পুলিশ এসে কিন্তু কিছুই দেখেনি। তখন ওরা কয়েদিদেরকে ধমক দেয় যে এই রাত বিরেতে এইভাবে চিৎকার চেঁচামেচি করো না, তাহলে কিন্তু শাস্তি হবে। তাদের কথা কিন্তু কেউ বিশ্বাস করে না। ওদিকে
এই যে কামাল কবিরাজ, তিনি কিন্তু জেলের যে খাবারগুলো তাকে দেয়া হতো সেগুলো খুবই কম খেতেন, বা মানুষের সামনে সে খেতেনই না। আর এইভাবে খাবার না খাওয়ার কারণে সে খুব দুর্বল হয়ে পড়েন এবং খুব দ্রুত তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং বেশ অসুস্থও থাকেন। রুমের থেকে খুব বেশি, মানে খুব জরুরি প্রয়োজন ছাড়া, ওয়াশরুমে যাওয়া ছাড়া আসলে খুব বেশি তার বের হওয়া হতো না। এমনিতে তো কিছুটা অংশ তো তারা ঘুরে বেড়াতে পারতেন জেলের মধ্যে, কিন্তু সে ওই অসুস্থতার কারণে খাওয়া দাওয়া করতে পারতেন না, এই কারণে সে বের হতো না। তাই হোক, এর কয়েকদিন পরে জেলখানায় আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো যে রাত প্রায় আনুমানিক 2-2:30টার দিকে আগুন আগুন বলে সবাই চিৎকার চেঁচামেচি করছে, এবং সেটা কিন্তু ওই সেলের আশেপাশে যে কয়েকটা ইয়ে ছিল, মানে কামাল কবিরের যে সেলে রাখা ছিল তার আশেপাশে আরো যে সেল ছিল সেখানকার কয়েদিরা বলছে। জেল পুলিশ আবার আসে, দেখে যে স্বাভাবিক। তখন বলে কি হয়েছে, বলে যে মনে হলো ওই যে কামাল কবিরাজের যে সেল ওই সাইডটাতে দাও দাও করে আগুন চলছে, তা আগুন ছড়িয়ে পড়তে পারে, আমাদের এখানে আসতে পারে, এই জন্য আমরা ভয়ে চিৎকার চেঁচামেচি করেছি। তো তারা দেখে, মানে ওই জেল পুলিশটা, যে কিচ্ছু নাই, একদম স্বাভাবিক। আর ওই কামাল কবিরাজও দিব্যি ঘুমাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই এগুলোতে। এবারও জেল পুলিশটা বলে যে আবার যদি এই ধরনের ঝামেলা করছো তো খবর আছে কিন্তু, এই বলে চলে যায়। তো যাই হোক, এরপরে কয়েকদিন পর আর কি আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো পানি পানি, ডুবে গেলাম মরে গেলাম, এই বলে চিৎকার চেঁচামেচি আসে রাতের বেলা। জেল পুলিশ আসে, এসে দেখে কিচ্ছু নাই, পানি নাই, একদম স্বাভাবিক। বলে কি হয়েছে, বলে যে মনে হলো যে এর ভিতরে পানি ঢুকছে, বন্যার পানি, এবং আস্তে আস্তে পানি খালি বাড়ছে, এবং আমরা এই সেল থেকে বেরোতে না পারলে এই সেলও ডুবে যাবে, এত পানি। বলে পানি কই, ফাজলামি করো, এই রাত বিরেতে এই ধরনের সমস্যা সৃষ্টি করতেছে জেলের মধ্যে, এটা কি তোমার মামা বাড়ি না শ্বশুর বাড়ি, এই ধরনের মানে বলে যে যা ইচ্ছা তাই করবা। ওদেরকে খুব ধমক দেয়, কিন্তু ওদের কথা আসলে কাউকে বিশ্বাস করাতে পারছে না, এবং বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, এদিকে কামাল কবিরাজের যেই ফাঁসির যেই সময়টা, সেই সময়টা ঘনিয়ে আসতে থাকে। ফাঁসির মাত্র প্রায় 3 দিন বাকি। তখন ওই জেল কর্তৃপক্ষ ফাঁসির যে মঞ্চ সেটি রেডি করার চেষ্টা করে, এবং সাধারণত যেটা করা হয় যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বা মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত কোনো আসামি, তাদেরকে দিয়ে জল্লাদের কাজটি করানো হয়। আর এই কারণে ফাঁসির যে দড়িটা, এই দড়িটা রেডি করার দায়িত্ব পড়ে এক আসামির কাছে। বলে যে এই দড়িটা নিয়ে ওই যে উপরে যে দণ্ড আছে সেই দণ্ডের সাথে দড়িটা সেট করো, এবং যেখানে যেখানে দড়িটার জয়েন্ট লাগানোর দরকার সেই ব্যবস্থাটা করো। তো উনি যখন ওই পাটাতনের উপরে দাঁড়িয়ে উপরে ওই দড়িটা সেট করতে গেছেন, তখন হঠাৎ করে নিচ থেকে পাটাতন সরে যায়। নর্মালি পাটাতন সরার কথা না, পাটাতন সরার জন্য একটা হাতল থাকে বা হুইলের মতো থাকে, ওটা টান দিলে পায়ের নিচ থেকে পাটাতন সরে যায় এবং বডিটা নিচ দিকে পড়ে যায়। নিচে একটা লম্বা গর্ত থাকে, ওর মধ্যে বডি ঝুলতে থাকে, এবং তখন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটা আপনারা জানেন মোটামুটি সবাই। তো সে যখন পাটাতনের উপর দাঁড়িয়ে সেট করতে গেছে, তখনই হঠাৎ করে পায়ের নিচ থেকে পাটাতন সরে গেছে, আর সে ওই নিচে পড়ে যায়। নিচে পড়ে প্রচন্ড ব্যথা পায়, কারণ গর্তটা তো মোটামুটি বেশ বড়ই। সে তার হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তার মেরুদণ্ডের একটা জায়গায় ভেঙে যায়, মানে খুব মারাত্মক ভাবে আহত হয় সে। কিন্তু এভাবে কিন্তু পাটাতন সরে যাওয়ার কথা না, কিন্তু হয়তোবা প্রেশার বেশি পড়েছে সেটার উপরে। সে আবার একটা চেয়ার নিয়ে দাঁড়িয়েছিল পাটাতনের উপরে, মানে চেয়ার সমেত সে নিচে পড়েছে। তো সবাই বলেছে যে অনেক আগের পাটাতন, তো হয়তোবা কোনো সমস্যা থাকতেই পারে, এই জন্য পড়ে গেছে নিচে। সেটা আবার ঠিক করা হয়। এরপরে কি হয়, মানে বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবে সবাই নিয়েছে। এরপরে যেটা হয় সেটা হলো যে ওই দড়ি তৈরি করার দায়িত্ব আবার আরেকজনের কাছে পড়ে। তো সে যখন ওইটা ঠিক করছিল, মানে সেট করছিল, কিভাবে যেন সে নিজেও বলতে পারে না, সে নাকি নিজেই ওই ফাঁসির দড়ি নিজের গলায় পরে ফেলেছে, এবং ওইটা নাকি তার গলায় আটকে গেছে। সে ছটফট করছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ওই ফাঁসির কাষ্ঠের উপরে যে এমনি যে আরো একটা স্পেস আছে, সেখানে এটা ঘটছে। কিন্তু এখন ওই দেখা যাচ্ছে যে সকালবেলা কিন্তু আসামিদেরকে ওই জেলের ভিতরে ছেড়ে দেয়া হয়। এখন দূর থেকে আসামিরা দেখছে যে এরকম ও ছটফট করছে, কিন্তু শুরুতে তারা বুঝতে পারেনি। কিন্তু যখন পা বেশি ছটফট করছে, তখন তারা দৌড়ে যায়। দৌড়ে গিয়ে দেখে যে তার গলায় রশি আটকে গেছে।
তখন তারা ওই রশি টেনে খোলার পর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর একটু দেরি হলে কিন্তু সে মারা যেত। তখন একটা রোমার ছড়িয়ে যায় যে কামাল কবিরাজের ফাঁসির কাষ্ঠ যেই রেডি করবে তারই ক্ষতি হবে। এখন কেউ আর কোনো আসামি আর ভয়ে ওই ফাঁসির কাষ্ঠ রেডি করতে যেতে রাজি হয় না। যাই হোক, এখন আইন অনুযায়ী কাজ তো করতে হবে। পরে জেল পুলিশরাই তারা ফাঁসির কাষ্ঠ রেডি করে। তখন ফাঁসির আর মাত্র একদিন বাকি। তখন জেল কোড অনুযায়ী তাকে বলা হয় আপনার শেষ ইচ্ছা কি করতে চান। তখন তিনি দুটো ইচ্ছার কথা বলেন। সেটি হলো যে আমার মৃত্যুর পর আমার ডেড বডিটা ওই আরকান্দি শ্মশানের পাশে কোনো একটি জায়গায় কবর দিতে হবে, আর হলো যে আমাকে একটি ছোট বাচ্চা ছাগলের হৃৎপিণ্ড এনে দিতে হবে, এটা কাঁচা, এটা আমি খেতে চাই। তো আসলে তিনি যে ইচ্ছাটা পোষণ করেছিলেন এই দুটো বিষয়টাই খুব স্পর্শকাতর। প্রথমত, তিনি নামে একজন মুসলিম, যেহেতু কামাল নাম, এখন শ্মশানের পাশে তাকে কবর দেয়া বিষয়টা একটু অন্যরকম মনে হয়। যাই হোক, সেটা যদি স্থানীয়ভাবে মানুষরা মেনে নেয় সবাই, সেটা তো কোনো বিষয় না। কিন্তু জেল কোড অনুযায়ী এই ধরনের খাবার তাকে পরিবেশন করা এটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু তারপরে যেহেতু ফাঁসি হবে মৃত্যু পথযাত্রী একজনের শেষ ইচ্ছা, তারা সেটা পূর্ণ করেন এবং তাকে সেটা দেয়া হয়। তবে দেয়া হয় আগের রাতে আর কি, যেই রাতে তাকে ফাঁসি দেওয়া হবে তার ইমিডিয়েট আগের রাতে। তাকে রাতের বেলা যখন এটা দেয়া হয় তখন সে বলে যে আজকে আমার সেলের আশেপাশে কেউ আসবেন না, এটা আমার 3 নাম্বার ইচ্ছা। যদিও শুরুতে বলি নাই, কিন্তু এটা আমার 3 নাম্বার ইচ্ছা, সেলের কাছে কেউ আসবেন না, আমি একটু নিরিবিলি থাকতে চাই একটা রাত। তো আসলে সেলের কাছে আসার প্রয়োজনও হয় না, কারণ কন্ডেম সেল আর বাইরে তো থাকেই, পুলিশরা সবসময় পাহারা থাকে। আর কন্ডেম সেলের নিরাপত্তা সম্পর্কে আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন প্রিয় লিসেনার্স, যেটা জেলখানার মধ্যেও আর একটা জেলখানা, এটা খুবই একটা ভয়ানক একটা কক্ষ বলা চলে আর কি। ছোট্ট একটা জানালার মধ্যে থাকে আলো আসার জন্য, বাতাস আসার জন্য। যাই হোক, তাকে রাত্রে সত্যি ওই খাবারটা নাকি দেয়া হয়েছিল এবং দেওয়ার পর খুব স্বাভাবিক ছিল, ওই রাত্রে কিন্তু ওই সেলে অন্য কোনো ধরনের ঘটনা ঘটেনি। সকালবেলা তাকে যখন ওই খাবার দিবে, নাস্তা দিবে, নাস্তার জন্য যখন আসে তাকে ডাকে, ওঠে না। পরে যখন তালা খুলে ভেতরে ঢুকে দেখা যায় কামাল কবিরাজ মারা গেছে। ওই যে ছাগলের যে হৃৎপিণ্ডটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু সে খেয়েছে, কিন্তু কামাল কবিরাজ জীবিত নেই। কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে সে মৃত্যুর পূর্বে খুব ভয় পেয়েছিল কোনো কিছু দেখে, তার চেহারা দেখে নাকি এমনটা মনে হয়েছিল। যাই হোক, যেহেতু তার লাশ রিসিভ করার মতো কেউ ছিল না, কারণ তার তো কোনো আত্মীয় স্বজন নেই, আর তার শেষ ইচ্ছা অনুযায়ী ওই লাশটি নিয়ে যাওয়া হয় ওই আরকান্দিতে। এখন সমস্যা হলো যে উনি যেহেতু একটা ইচ্ছা পোষণ করেছেন, আর উনি কিন্তু বলেনি যে শ্মশানেই কবর দিতে হবে, শ্মশানের পাশে। তো যার কারণে আমি আগের গল্পে বলেছিলাম ওই শ্মশানে, কিন্তু পরে জানলাম যে না, আসলে শ্মশানে না, শ্মশানের পাশে দিতে বলেছিলেন। তো শ্মশানের পাশে কবর যেহেতু হবে, যদিও কিছু কিছু হিন্দুরা বাধা দেওয়াটাই স্বাভাবিক, যিনি একজন মুসলিম, তারপর যেহেতু একদম শ্মশানের এরিয়ার মধ্যে না, পাশে, আর ওনার কাছ থেকে সকলে উপকার পেয়েছে, যেমন হিন্দু বলেন, মুসলিম বলেন, মোটামুটি সব ধর্মের মানুষেরাই তাদের টুকটাক সমস্যা নিয়ে তার কাছ থেকে উপকার পেয়েছে। যেহেতু একটা মানুষ মারা গেছে, এখন তার শেষ ইচ্ছা নিয়ে তো আর কোনো প্রশ্ন বা তোলার মতো ওরকম আসলে কারো মন মানসিকতা ছিল না। যদিও তার কারণে ক্ষতি হয়েছে, অনেকগুলো মা বাবার বুক খালি হয়েছে, কিন্তু তারপরও যে লোকটা তো মারা গেছে, বিচার তো হয়েছে, এই কারণে বিষয়টা নিয়ে আসলে কেউ আর বাড়াবাড়ি করে না, তাকে কবর দিয়ে দেয়া হয়। তো একটা কথা কিন্তু আপনাদের মাথায় আসতে পারে যে জেলখানার ভিতরে এই ঘটনাগুলো যে ঘটেছে, এটা আসলে আমরা কিভাবে জানলাম? এটা দুইটা ওয়েতে জেনেছি। আমি শুরুতে প্রথমে যখন ঘটনাটি বলেছিলাম, সেটি বলেছিলাম একজন জেল পুলিশ, উনি অবসরে যাওয়ার পরে এই ঘটনাটা উনি কাউকে বলেছিলেন, তারপর এটা ছড়িয়ে পড়ে। আর একটা হলো ওই যে সেলে যে অন্য অপরাধীরা ছিলেন, তারা আবার কেউ কেউ পরবর্তীতে হাইকোর্টে আপিল করে বা বিভিন্ন করে নির্দিষ্ট মেয়াদে সাজা ভোগ করে পরে খালাস পেয়েছিলেন, তাদের মাধ্যমে জানা গিয়েছে। তো এইভাবে ওই জেলখানার ওই আসামি এবং জেল পুলিশদের মাধ্যমে পরবর্তীতে বাহিরে জানা যায়।
আর তখন তো পাকিস্তান পিরিয়ড ছিল, মুক্তিযুদ্ধের পর অনেকেই মানে ওই সময়ে যারা পরবর্তীতে বের হয়ে এসেছিলেন অনেকে রাজনৈতিক বন্দী ছিল ওই সময়টাতে। তো বিভিন্ন ভাবে এই তথ্যগুলো জানা গিয়েছিল আর কি। তো যাই হোক, আর ওইখানকার লোকজন অনেকেই যেহেতু রাজবাড়ী জেলার ছিলেন, এই জন্য রাজবাড়ির লোকজন সহজে জানতে পেরেছে। তো ওনার মানে কামাল কবিরাজকে কবর টবর দেওয়া হয়ে গেল, মানে বিষয়টা এখানেই মোটামুটি শেষ বলা যায়। কিন্তু প্রিয় লিসেনার্স, অনেকেই বলে, কেউ কেউ হয়তো বা দেখেছে, কেউ দেখেনি, এটা লোকমুখে শোনা কথা, এটা নির্দিষ্ট করে আসলে বলা যায় না, যে ওই আরকান্দি শ্মশানের আশেপাশে নাকি একজন মানুষকে দেখা যেত, স্বাভাবিক আকৃতির মানুষ। গ্রামের মুরব্বীরা বলতেন এটা হচ্ছে কামাল কবিরাজের ভূত, এটা ঘোরাফেরা করে, মানে ও তো মানুষ খেকো ছিল, নরখাদক ছিল, তো ওর ভূতটা ঘোরাফেরা করে এদিক দিয়ে। তো এখন সেটা দেখা যায় কি যায় না এই বিষয়ে আমি নিশ্চিত হতে পারিনি, বা কেউ আমাকে বলেওনি। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে মানুষ কালো জাদু প্র্যাকটিস করার জন্য এবং সেটাকে মানে ইফেক্টিভ করার জন্য দেখুন কত ভয়ানক কাজ করতে হয়, কত নোংরা কাজ করতে হয়, কত পৈশাচিক কাজ করতে হয়। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা বলবো আপনাদেরকে। আমাদের গ্রাম লক্ষ্মীপুর, রামগঞ্জ, নোয়াগাঁও। আমি মাদ্রাসায় পড়া একজন ছাত্র। তো প্রায়ই মৃত মানুষ ধোয়ানো বা গোসল করানো, কবরের পাশে 4 দিন ধরে কোরআন খতম করা প্রতিদিনের কাজ হয়ে পড়েছে। প্রথমে মৃত মানুষ গোসল করাতে আমি একটু ভয় পেতাম, এখন আর কোনো ভয় পাই না। যাই হোক, এখন মূল ঘটনায় চলে আসি। দিনটি ছিল শুক্রবার। তখন আমি আমার নানাদের বাড়িতে ছিলাম। রাত যখন 11টা, তখন আমরা হঠাৎ করে চারিদিকে একটা কান্নার আওয়াজ শুনতে পারলাম। আমার নানার ছোট ভাই, অর্থাৎ আমার ছোট নানা, মারা গিয়েছেন তখন। তিনি পেশায় একজন পুলিশ ছিলেন। ঘণ্টাখানেকের মধ্যেই বাড়ির সবাই সেখানে কান্না আর হাহাকার জুড়ে দিল। সবাই ওনাকে প্রচন্ড রকমের সম্মান করতেন এবং ভালোবাসতেন। আমি ওখানে যাওয়ার পরে, অর্থাৎ আমি সেইখানে উপস্থিত হওয়ার পরে আমাকে কোরআন শরীফ পড়ার জন্য সবাই বলতে লাগলো। মৃত লাশের পাশে আমি ও আমার 3 জন বন্ধু, 3 জন হুজুর মিলে আমরা মোট 4 জন সারা রাত কোরআন শরীফ পড়লাম। পরের দিন ওনাকে দাফন দেওয়া হলো, আর আমাদেরকে বলা হলো আজ রাত থেকে কোরআন শরীফ 4 দিন পর্যন্ত পড়ার জন্য। কবরের পাশে আমার নানাদের বিল্ডিং, আমরা ওই বিল্ডিং ঠিক করি কোরআন শরীফ পড়ার জন্য। আমাদের পড়ার নিয়ম ছিল একজন ঘুমাবে আর একজন পড়বে, 2 ঘন্টা করে পড়া। রাত 10টা থেকে কোরআন পড়া হতো। আমার ভাগ্যে রাত 1টা থেকে 2টা, এই 2 ঘন্টা সময় পড়ে। আমার পড়া শেষ হলে আমি ইমনকে জাগিয়ে দেব। তো আমি সুন্দরভাবে কোরআন শরীফ পড়ছি। হঠাৎ মনে হলো যে ঘরের পরিবেশটা খুব বেশি শীতল হয়ে গেল। একটা ঠান্ডা বাতাস আমার গায়ে লাগতে লাগলো, আর এর সাথে একটা সুন্দর ঘ্রাণ আমার নাকে লাগলো। ঘ্রাণটা এতই আনকমন যে বাজারে যদি বিক্রি হতো সবাই এই পারফিউমটা কিনত। তখনও কিন্তু আমার কোরআন শরীফ আমি পড়ছি। এখন আমার মনের ভেতরে একটা ভয় কাজ করছিল। আমি কোরআন শরীফটা বন্ধ করে জানালার পাশে উকি মেরে দেখি সাদা কাপড় পরা একজন লোক 8 থেকে 9 ফুট লম্বা কবরের পাশে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার হাত পা কাঁপা শুরু করলো। আমি এবার ওই রুম থেকে দৌড়ে পাশের রুমে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম ইমন বিছানায় নেই। দেখলাম পেছনের সাইডের দরজাটা খোলা। আমি ভাবলাম হয়তো টয়লেটে গেছে। কিছুক্ষণ পরে ইমন ধরফর করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম কি হয়েছে?
ও বলল, আমি আজ মরার পথ থেকে ফিরে আসলাম। ও এমন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমি বললাম যে, কি হয়েছে আমাকে বল। ও বলল, আমি মোবাইলে কথা বলতে বলতে ওই দিকটাতে চলে গিয়েছিলাম। অর্থাৎ আমি মোবাইলে কথা বলতে বলতে বারান্দার দিকটাতে চলে যাই। হঠাৎ দেখতে পেলাম আগুনের গোলার মতো একটা আলো আমার চোখের সামনে দিয়ে চলে গেল। আমি চোখের পলক ফেলতে না ফেলতেই আমি দেখলাম আমি অন্য অচেন একটা জায়গায় চলে আসছি। আমার শরীর অনেক ওজন হয়ে গেছে। আমি হাফেজ মানুষ, কোরআনের বিভিন্ন আয়াত পড়ে আমি ফু দিতে লাগলাম। আশেপাশের কোনো কিছুই আমার পৃথিবীর মতো মনে হচ্ছিল না। আস্তে আস্তে দোয়া পড়ে ফু দিতে থাকলাম। আমার শরীরটা হালকা হতে লাগলো। আবার চোখের পলক দিতে না দিতেই আমি আগের জায়গায় বারান্দায় চলে আসি। এরপর আমি ওকে সান্ত্বনা দিতে লাগলাম। আমার সাথে ঘটা ঘটনাটা আমি আর ওকে বলিনি, তাহলে ও আর পড়তে চাইবে না। অর্থাৎ আমার পরেই ওর কোরআন পড়ার কথা রয়েছিল, সেটা ও পড়তো না সেই ভয়টা পেলে। পরদিন সকালে আমার সাথে ঘটা ঘটনা আমি সবাইকে বলি, তখন ইমনের সাথে ঘটা ঘটনাটাও বলে। পরে আমরা কবর জিয়ারত করি। হঠাৎ রাতের ওই সুঘ্রাণ আমার নাকে লাগলো। অর্থাৎ কবর জিয়ারত করার সময় রাতের সেই সুঘ্রাণ আমার নাকে লাগলো। আমি সবাইকে বললাম, আমাদের কাছে সুঘ্রাণ লাগতেছে, আপনাদের কাছে কি লাগছে? সবাই বলল হ্যাঁ। তখন মসজিদের হুজুরকে ফোন দিয়ে আনা হলো। মসজিদের মহসিন হুজুর এসে কবরের চারদিকে পর্যবেক্ষণ করলেন। পরে বললেন, রাতে কোনো জিন এখানে কবর জিয়ারত করে গেছে, যার কারণে এই সুঘ্রাণ এখনো লাগছে। হুজুরের কথার সাথে রাতের ঘটনার আমি প্রচন্ড পরিমাণে মিল পেলাম। মহসিন হুজুর তার ছেলেদেরকে অর্থাৎ আমার মামাদের সাথে কথা বললে তারা বলে যে তাদের ঘরের মধ্যে কাল রাতে বড় একটা প্রজাপতি আসে। এই প্রজাপতিটা স্বাভাবিক আকৃতির চেয়ে অনেকটাই বড় ছিল। ওই প্রজাপতিটা নাকি পানি পান করে, এরপর তাদের ঘর ছেড়ে চলে যায়। তাদের কথা শুনে এরপর বুঝতে পারলাম ওই রাতে সবার সাথেই কিছু না কিছু ঘটেছে। এরপর থেকে আর অস্বাভাবিক কিছু ঘটে নাই। তবে নানার মৃত্যুর আগে তিনি বারবার স্বপ্ন দেখতেন একজন সাদা কাপড় পরিহিত লোক একটা চিঠি হাতে নিয়ে তার কাছে আসছে। তো শাফিন ভাই, এই ছিল ছোট নানার মৃত্যুর দিন রাতে অস্বাভাবিক কিছু সত্য ঘটনা। লেখায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আমার নাম সাকিব। আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় ধাওয়া গ্রামে। আমি থাকি সাভার নবীনগরে। ঘটনাটা আমার সাথেই ঘটা। ঘটনাটা আজ থেকে 5 বছর আগে ঘটে যায়। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। আমি গ্রামে থাকতাম না, বেশিরভাগ সময় ঢাকাতে থাকতাম। আবার গ্রামে গেলে একেবারে 20-25 দিন থাকতাম সেখানে। আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আমি বাড়িতে গেলে ঘুমের ঘোরে উল্টো পাল্টা জিনিস দেখতাম। যেমন আমাকে সাপে কামড়াচ্ছে, কোথাও বসে আছি, হঠাৎ অনেক অন্ধকার হয়ে আসছে। আমি ওখান থেকে উঠে আসতে চাইলেও আসতে পারছি না, বিছানা থেকে পড়ে যাচ্ছি। কিন্তু ঢাকা থাকলে এমন কিছুই আমি ঘুমের মধ্যে দেখি না। ঘটনাটা যেদিন ঘটে তার 6 দিন আগে আমি বাড়িতে আসি। আমার বাড়িতে নেটওয়ার্কে অনেক সমস্যা, তাই আমি নেট চালানোর জন্য অর্থাৎ ইন্টারনেট চালানোর জন্য বাড়ির শেষ কর্নারে যেতাম। ওখানে বড় একটা রেইন ট্রি গাছ রয়েছে, ওখানে আমি বসতাম। যেদিন ঘটনাটা ঘটে ওই দিন রাত 10টার দিকে ইন্টারনেট চালানোর জন্য আমি ওখানে গেলাম। কিছুক্ষণ পরে আমার অনুভব হলো গরম একটা হাওয়া আমার গায়ে লাগছে। তখন আমি ভাবতে লাগলাম এই সময় গরম হাওয়া, গরম বাতাস কোত্থেকে আসবে। এক পর্যায়ে ওখান থেকে চলে আসতে চাইলাম, কিন্তু ভাইয়া 5 মিনিট হাঁটার পরেও আমি দেখলাম আমি একই জায়গায় আছি। আমি ঠিক ওই রেন্ট্রি গাছটার নিচেই আছি। তখন আমি অনেক ভয় পেয়ে যাই।
আমার মনে মনে ভাবতে লাগলাম আমার সাথে এটা কি হচ্ছে। এবারে অনেক চেষ্টা করলাম বাসায় আসার জন্য, কিন্তু পারছি না। হঠাৎ অনুভব করতে পারলাম আমাকে কেউ পেছন থেকে চেপে ধরে আছে। এত জোরে চেপে ধরেছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। এক পর্যায়ে আমি মাটিতে উবু হয়ে পড়ে গেলাম। আমার মনে হলো আমি মাটির ভেতরে ঢুকে যাব। আমার সব শক্তি দিয়েও আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে ক্রমশ আমার গায়ে প্রবল বেগে চেপে আমাকে মাটির ভেতরে দাবিয়ে রাখা হচ্ছে। আমি ফোনে তখন আমার এক বন্ধুর কল করছে, কিন্তু আমি ওর কল রিসিভ করতে পারলাম না। আমার ভাগ্যটা অনেক ভালো ছিল। আমার সেই বন্ধুটা জানে যে আমি নেট চালানোর জন্য রাতে ওখানটাতে যাই। সে আমাকে কলে না পেয়ে আমাকে খুঁজতে ওখানে আসে। সেও আমাকে ডাকছে, কিন্তু ভাইয়া আমি ওর কথা শুনছি, কিন্তু আমি আমার ওই বন্ধুর ডাকে কোনো সাড়া দিতে পারছি না। আমি ওকে ডাকছি, কিন্তু ও আমার কোনো কথা শুনছে না। আমি যেখানে পড়ে কাতরাচ্ছি ও অন্যান্য দিকে আমাকে খুঁজে চলেছে। এভাবে খুঁজতে খুঁজতে ও যখন আমার খুব কাছে চলে আসে তখন আমি হালকা হয়ে গেলাম এবং উঠে বসতে পারলাম। ও আমাকে দেখেই বলে, তুই এখানে, তোর কল করতেছি, এতক্ষণ ডাকলাম, কোনো সাড়া দিলি না কেন? অর্থাৎ সে তার আশপাশের জায়গাগুলোতেই ডাকাডাকি করছিল যে কোথায়, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। আচ্ছা, আমি ভয়তে কোনো কিছুই তখন বলতে পারলাম না। ওখান থেকে ওকে নিয়ে দোকানে গেলাম। দোকানে গিয়ে আমার শরীরে মাটি লেগে আছে। তখন বন্ধুটা বলল যে তোর শরীরে এত মাটি কেন? তখন ওকে আমি সবকিছু খুলে বললাম। তখনও দেরি না করে আমাকে আমার বাসায় নিয়ে আসলো এবং আমার আম্মুকে সবটা বলল। তারপর রাতটা কোনো মতে কাটলো। সকালে আম্মু আমাকে নিয়ে হুজুরের কাছে গেলেন। হুজুর আমাকে দেখলেন ভালোভাবে এবং এরপরে আমাকে বললেন যে আমাকে কেউ বান বা কবজ করেছে আমার ক্ষতি করার জন্য। তখন আমি হুজুরকে বললাম, আমি বাড়িতে আসলে ঘুমের ঘোরে আমি উল্টাপাল্টা দেখি, ঢাকাতে থাকলে এমন কোনো কিছুই আমি দেখি না। হুজুর বলল, তাহলে তোমাদের ঘরেই কেউ কিছু রেখে গেছে। এ কথা শুনে মা কান্নাকাটি শুরু করে দিল। হুজুর তখন একটা লোকের ঠিকানা দিল আর বলল, তোমার সমস্যার কথা তার কাছে বলো, সেই যা করার করবে। হুজুরের কথা মতো গেলাম এবং তাকে সবটা বললাম। তারপর সে আমাদেরকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। এসে সে সবকিছু চালান করে আমাদের ঘর থেকে 5টা তাবিজ বের করলো। আমাদের ঘরে ঢুকতেই যে দরজা আছে সেখানে একটা তাবিজ পেল, আমার রুমে, আমার আব্বুর রুমে আর কাকার রুমে, এমনকি আমাদের রান্নাঘরেও তাবিজ পেলাম। তারপর সে সব কয়টা তাবিজ পুড়িয়ে ফেলে এবং এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তবে আমি সেই জায়গায় দিনের বেলাও আর যাইনি। পরে জানতে পারলাম আমাদের সাথে জমি নিয়ে এক প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব ছিল। সেই আমার নামে, আমার আব্বুর নামে এবং আমার 2জন কাকার নামে কালো জাদু করে। এই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। সেদিন রিফাত ভাই ঘুমাচ্ছিলেন, তো ঘুম ভাঙে একজনের ডাকে। তিনি হুড়মুড় করে উঠে যান। তার স্ত্রী তাকে ডাকছে। ডেকে তোলে দুপুরে খাওয়া হয়নি, কারণ এরকম সময় মাঝে মধ্যে তার স্ত্রী কখনো তাকে ডাকে না। তিনি খুব নার্ভাস দেখাচ্ছিলেন। তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন স্ত্রী বলে, দেখো ভাই আসছে, তুমি দেখা করো। আর এটা একটা পারিবারিক সমস্যা, যার কারণে রেফাত ভাই তার স্ত্রীর ভাই বোন এবং আত্মীয় স্বজনদের সাথে খুব বেশি যোগাযোগ করেন না, যতটুকু খবর নেওয়া যায়। তিনি বলেছেন কি হয়েছে। তার স্ত্রী ভাই সেদিন তাদের বাসায় এসেছে প্রায় 7 বছর পরে। তো তিনি ড্রয়িং রুমে যেতেই দেখে তার ভাইয়ের সাথে একটা ছেলে। তিনি দেখলেন এই হ্যাংলা পাতলা ছেলেটা পরিচিত লাগছে। তখন বোঝা গেল তার ভাইয়ের ছেলে সুমন। তিনি দেখলেন তার বাসার রুমটা কেমন গুমোট অন্ধকার হয়ে গেছে, মানে রেফাত ভাইয়ের বাসাটা। তিনি সাথে সাথেই সূরা পরে 3টা হাততালি দিয়ে শরীর বন্ধ করে ফেলেন। কিন্তু কিছুই তার ভাই, তার স্ত্রীর ভাই এগুলা বুঝে ওঠে নেই। তার স্ত্রীর ভাইয়ের নাম হচ্ছে জাহাঙ্গীর। তো সেই জাহাঙ্গীর সাহেব তার কাছে এসছেন, তার সাথে তার ছেলে ছিল, এবং রেফাত ভাই বলেন সাথে সাথে যে সুমন, তুমি একটু রুমের বাইরে যাও, তোমার এই শরীরের অবস্থা আছে, যাই হোক তোমার বাবার সাথে আমি একটু কথা বলি, তুমি রুমের বাইরে যাও। তো সুমন রুমের বাইরে যায় এবং রেফাত ভাইয়ের হাত ধরে জাহাঙ্গীর সাহেব কেঁদে দেয় সাথে সাথে।
বলে, ভাই তুমি পারবা, তুমি একটু চেষ্টা করে দেখো ওরে ফিরায় আনতে পারো কিনা। তো রেফাত ভাই বলল, দেখেন আমি আগেই আপনাকে বলেছি যে আপনি যা চাই করেন না কেন ছেলেটাকে সব দিয়েন না। ছেলেটা যে রাস্তায় এগোচ্ছিল সেই রাস্তা থেকে ফেরানো মুশকিল, আর এসব কাজ আমি করি না। আপনার ছেলের মধ্যে এবং আপনাদের মধ্যে আল্লাহ কোনো ভীতি নাই। আপনারা কেউ মৃত্যু পরোয়ানা করেন না, আপনারা কেউ আখিরাতের কথা ভাবেন না, আপনারা গুনাহ যে হচ্ছে সে ব্যাপারে উদাসীন। একমাত্র ছেলেকে আপনারা যা ইচ্ছা যা চেয়েছে তাই দিয়েছেন, এখন আপনারা সাহায্য আল্লাহর কাছে চান। তো জাহাঙ্গীর সাহেবের চোখে ঘুম নাই অনেকদিন যাবৎ, যা ওনাকে দেখে এবং কাকুতি মিনতি করার পর রেফায়েত ভাই কোনো ভরসা রাখতে মানা করেন এবং বলেন তাকে আমল দ্বারা ঠিক করার পরিকল্পনা করেন। তো রেফাত ভাই এসব কথা বলে বাইরে যেতেই দেখে ছেলেটা একটা ছেলের সাথে কথা বলছে, খাটো ছোট একটা মানুষ, পেছনে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটার হাসিটা স্বাভাবিক থেকে অনেকটা বড়, মেয়েটার চুলগুলো এলোমেলো। তো রেফাত ভাই ঘরে প্রবেশ করে, যেহেতু সুমন সিগারেট খাচ্ছিল তিনি লজ্জা পেয়ে যান। তিনি ঘরে ঢুকে জাহাঙ্গীর সাহেবকে বলেন ছেলেকে ভেতরে নিয়ে আসেন। তো রেফাত ভাই দেখে ঘরের ভেতর থেকে দেখে যে সিঁড়ির কামরা থেকে ছেলেটা সিগারেট খেতে খেতে উপরে উঠে সিগারেটটা ফেলে ঘরে প্রবেশ করে। তো ঘরের প্রবেশের এক পর্যায়ে ছেলেটা একটা ছেলেকে থামতে বলে ইশারা দিয়ে। ছেলেটাকে শুধু রেফাত ভাই দেখছিল। তো ছেলেটাকে বলে, তুমি আমার কথা বলো, ঘটনাটা কি, কেন এই অবস্থা? তো এই ছেলেটা ছোটবেলা থেকে এরকম ছিল না। ছেলেটা শুরুর দিকে অনেক পড়াশোনা করত, এইচএসসিতে স্ট্যান্ড করা ছেলে। এই ছেলে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে আর পড়াশোনাই করতে পারেনি। ঘটনাটা আর সময় সেদিন যে ছিল, মানে আর সময় যে ছিল সেটা না। রেফাত ভাই মসজিদে যেতে হবে, যেহেতু আজান পড়ে গেছে, তো ওই দিন সময় ছিল না। তো তিনি জাহাঙ্গীর সাহেব এবং সুমন দুজনকেই ডেকে বলেছে চলেন মসজিদে যাই, আজান দিচ্ছে। তো মাগরিবের আজান পড়ছে, নামাজ পড়ে পরে দরকার হলে কথা বলবে, এরকম কিছু একটা। তো রেফাত ভাই দুজনকেই মসজিদে নিয়েছে এবং রেফাত ভাই দেখে যে মসজিদে ঢোকার পর সুমন ঢোকার পরেই রেফাত ভাই বসেছেন সবার প্রথম কাতারে। তো এক ফাঁকে আজান শেষ হতে না হতেই তিনি পেছনে ফিরে দেখে যে ছেলেটা ধীর পায়ে মসজিদ থেকে বের হয়ে গেল। তো রেফাত ভাই নামাজ পড়ে এবং নামাজ শেষে মসজিদে যেহেতু জামাত এসেছিল তাদের সাথে তিনি বসবেন, এই জন্য জাহাঙ্গীর সাহেবকে তিনি বিদায় দেন এবং বলেন যে আপনাদের বাড়িতে আমি কাল যাব। তো পাশের বাসার ফোন নাম্বারে নাকি রাতের বেলা অনেকবার কল এসেছিল এবং রেফাত ভাইকে চেয়েছে, কিন্তু ফোনটার উপাশে চিৎকার পাওয়া যাচ্ছিল। তো রেফাত ভাইকে চাচ্ছিল, এটুকু বোঝা যাচ্ছে, কিন্তু ওই পাশের ভাড়াটিয়া যে রেফাত ভাইকে বারবার ধাক্কা দেওয়ার পরও রেফাত ভাই দরজা খোলে নাই। তো রিফাত ভাই বুঝতে পারেন যে এটা জাহাঙ্গীর সাহেবের বাসা থেকেই আসছে। তো পরের দিন সকাল হয়ে যায়। তো তিনি দুপুর 12টায় রওনা হন চাষারায় তাদের বাসার উদ্দেশ্যে। পৌঁছান দুপুর 1:30। তিনি বাসায় ঢুকবেন এমন সময় অ্যাম্বুলেন্স থেকে কিছুটা চিন্তায় পড়ে যান ওদের বাসার নিচে। তিনি দেখেন সুমন স্ট্রেচারে শুয়ে আছে, তাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। তাকে বিছানায় নামানোর সময় রেফাত ভাই তখন ঢুকে গেছে তাদের বাসায়। ছেলেটার অবস্থা ভালো না, বোঝা যাচ্ছে। একটা লোহার খাটের মতো কেনা, সেটার মধ্যে তার 2 হাত বাঁধা। গতকাল রাতে যখন ওনার বাসায় ফেরে তারা, তখন বাসার ঢোকার পর ছেলেটা আর দরজা খুলে নাই। রাতের খাওয়ার জন্য রাত 1টায় অনেক ধাক্কাধাক্কি করার পরেও জানালা দিয়ে দেখা যায় ছেলেটা হাত কাটছে ব্লেড দিয়ে। সেই ছেলের দরজা ভাঙতে ভাঙতে ততক্ষণে অনেকটুক কেটে ফেলেছে, কিন্তু রক কাটতে পারেনি। যাই হোক, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে আরেক কাণ্ড করে। সেখান থেকে তিনি পকেট থেকে ব্লেড বের করে তার ডান হাতে পোজ দেয় এবং অনেকটুক কেটে যায়। পরে এই যে রাতে হাসপাতালে রেখে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসা হয় বাসায়। আর সেদিন ছিল হরতাল। তো রেফাত ভাইয়ের তেমন কষ্ট হয় না যদিও, কারণ তার বাসা ওখান থেকে বেশি দূরে ছিল না। তো ঘটনা শুরু হয় আর বছর খানেক আগের থেকে। ঘটনাটা এরকম যে ছেলে পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে শুরু করে, প্রতিদিন বাসে করে ঢাকায় আসতো, আবার টাইমলি বাসায় ফিরত। কিন্তু হঠাৎ করেই তার ডিমান্ড বাড়তে থাকে। তার টাকা লাগতো, এইটা কিনবে ওইটা কিনবে পড়াশোনার খাতিরে। আর যেহেতু সে বিশ্ববিদ্যালয়ে মেধা দিয়ে সুযোগ পেয়েছে, তখন তার বাবাও তাকে যেতে দিত। মানে তখন তার বাবা তাকে যে চাইতো, যা যেত তাই দিত। এই সময়টা তো লেখাপড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে মজা করার সময়। তার বাবার চিন্তা ছিল এটা, তার বাবা তাকে দিয়েছে। তিনি যখন চেয়েছেন তখনই পেয়েছেন। 1-2 মাসের মধ্যে ছেলেটার কথাবার্তা খুব বাজে হতে থাকে। যখন চাওয়া শুরু হয়ে যায়, এক পর্যায়ে সে সারা রাত জাগত, ভার্সিটিতে যেত না। ঘুম থেকে উঠা শুরু করে দুপুর 3টা-4টায়। ঘুম থেকে উঠেই সে মেজাজ খারাপ করতো, চিৎকার চেঁচামেচি করতো। একদিন বিকালে ঘুম থেকে উঠে রাগের চোটে তাদের বাসার একটা টিয়া পাখি ছিল, সেটার গলা চিপে সবার সামনে মেরে ফেললো। টিয়া পাখিটা কথা বলতো, সেটা সবার ভালো লাগতো এবং ওর নিজেরও ভালো লাগতো, কিন্তু তার হঠাৎ খারাপ লাগা শুরু হয়ে যায়। সেই টিয়া পাখিটাকে মারলো, মেরে একদম পাড়া দিয়ে থেতলে দিল।
ছেলের এই পরিবর্তন তখন অনেকটু খারাপ পর্যায়ে চলে গেছে। তা এটা তারা চিন্তাও করতে পারেনি যেরকম কিছু একটা হবে। এটা তাদের মাথায় আসেনি আসলে ঘটনাটা কি, তার ছেলে এরকম কেন করছে। তাদের বাসায় একটা কাজের ছেলে ছিল, কাজ করার জন্য নিয়ে এসেছিল। সেই ছেলেটাকে দুপুরে খাওয়ার জন্য নক করার সময় সুমন মেজাজ খারাপ করে ছেলেটাকে পেটের মধ্যে সজোর একটা লাথি মারে, একটা লাথি বসিয়ে দেয়। সেই ছেলেটাকে পরে তার বাবা মা নিয়ে যায়। জাহাঙ্গীর সাহেবের বাসায় খুব আজগুবি মানুষের যাতায়াত শুরু হয়ে যায়। তখন বড় বড় চুল, গিটার কাঁধে নিয়ে ছেলেরা ঢুকতো। এই যে ঢুকতো, বেরোতো সকাল 9টা-10টার পর। সুমনের রুমে সুমন কাউকে ঢুকতে দিত না, ইভেন তার বাবা মাকেও না। পরিষ্কার করার জন্য কেউ ঢুকতে পারত না। একদিন একটা দামি ঘড়ি বাসায় পাওয়া যাচ্ছিল না, কোথাও পাওয়া যাচ্ছে না। পরে জানা যায় সুমন তা বিক্রি করে দিয়েছে। কেন বিক্রি করেছে সেটা সে স্বীকার করেনি। ছেলে সিগারেট খেত, এটা বাবা মা দুজনই জেনে গেছিল, কিন্তু মানা করলে ছেলের মেজাজ তার আসলে পরিবর্তন করতে পারত না। জাহাঙ্গীর সাহেবের এই বাড়িটা নিজের, 3 তলা করা, সব ভাড়া দেয়, এবং তাদের পাটের ব্যবসা ছিল, ভালো চলছিল, এলাকায় বেশ নাম ডাক ছিল। একদিন বিকালে তিনি বন্ধু বান্ধব নিয়ে ছাদে ওঠেন। তখন তাদের বাসার ভাড়াটিয়া মুরব্বী তার নাতিকে নিয়ে ছাদে উঠে দেখে ছেলেটা ইঞ্জেকশন নিচ্ছে। তার সাথে আরো 4-5 জন ছেলে, একটা মেয়ে। ওদের বেশভূষা খুব একটা ভালো না। সেদিনই তার বাবাকে সেই ভাড়াটিয়ার মুরব্বী জানায় তার অবস্থা ভালো না। তিনি সেদিন সুমনকে অনেক মারে, বেধড়ক মারে, মেয়ের অবস্থা কাহিল করে দেয়। এলাকার মানুষ জানলে কি হবে সেই চিন্তা করে তিনি অনেক মারেন ছেলেকে। সেদিন রাতে সুমন বাসা থেকে বেরিয়ে পড়ে। পরের দিন রেল লাইনের উপরে সুমনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে এলাকার লোকজন তাকে নিয়ে আসে বাসায়। বাসায় আনার পর তার সব ধরনের পড়াশোনা এবং টাকা পয়সা বন্ধ করে দেওয়া হয়। সেদিন তার বন্ধুরা বাসায় আসে এবং সেই বন্ধুদের সবাইকে লাঠি নিয়ে অনেকটা হুমকি দিয়ে বলে দেওয়া হয় যাতে এই বাড়ির ত্রিসীমানায় না আসে। পরের দিন থেকে সব ভাঙা শুরু হয় সুমনের। বাসা থেকে সব ছুঁড়ে ফেলে তার মায়ের কাছ থেকে জোর করে প্রায় 20,000 টাকা নিয়ে যায় ছিনিয়ে। 1997 সালে 20,000 টাকার মূল্য এখনকার প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি। সেই টাকা নিয়ে এসে চলে যায় এবং প্রায় 15 দিন পর পুলিশের ফোন আসে তাকে নোয়াখালীতে হিরোইন সহ আটক করা হয়েছে। সেখান থেকে পরে উদ্ধার করে নিয়ে বাসায় নিয়ে আসা হয়। সেজন্য তাকে অনেক মারা হয়, পুলিশ পর্যন্ত চলে গেছে, তাদের বংশে জীবনও পুলিশের পর্যন্ত কেউ যায়নি। তার ইজ্জতের ভয়ে সে যতই মারে তার ছেলে ততই হাসে। সুমনের মা নিজেকে আর ধরে রাখতে না পেরে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে তার রুমে নিয়ে যায়। এই অনেক দিন পর তার রুমে তার মা ঢুকে দেখে তার ছেলের রুমের মধ্যে শতখানেক ইঞ্জেকশনের সিরিঞ্জ, ছোট ছোট অনেক বোতল, অনেক খালি ছোট ছোট প্যাকেট। বুঝতে বাকি রইল না তার ছেলের অবস্থা ভালো না। তখন একবার রেফায়েত ভাইকে জানানো হয়েছিল, কিন্তু কিছু করতে পারে কিনা, কিন্তু কিছুই করতে পারেনি কেউ। তখন এত রিহ্যাব ছিল না, দেশে ছিল না, আর এই বিদেশে নিয়ে গেলে কিছু একটা হতো, আর তেমন ধারণাও ছিল না এই ব্যাপারে। এই কথাগুলো শোনার সময় রেফাত ভাই লক্ষ্য করলেন সেই ছেলেটা, যে ছেলেটাকে দেখেছিল রেফাত ভাই এর বাসার সামনে সুমনের সাথে কথা বলতে, সেই ছেলেটা দৌড়ে এসেছে। ছোটখাটো ছেলে, খুব বেশি লম্বা না, সারা শরীরে পশম, শরীরের কোনো অংশে পশমের কারণে দেখা যায় না, এমনকি মুখটাও একরকম। তো সুমনের সাথে রেফাত ভাই কথা বলছিল। এই ছেলেটার চেহারার কথা শুরুতেই বলা হয়নি, যাতে এখন বলা যায়। ছেলেটা হঠাৎ সেই রুম থেকে বের হয়ে এই রুমে প্রবেশ করে, যে রুমে কথা বলছিল জাহাঙ্গীর সাহেব এতক্ষণ রেফাত ভাইয়ের সাথে। রেফাত ভাই সেই ছেলেটার দিকে তাকালে ছেলেটা বড় মুখ করে হাসতে থাকে। হাসতে হাসতে ছেলেটা ধীরে ধীরে দেয়ালে উঠে যায় এবং ফ্যানের পাশে ঘুরতে থাকে। কেউ দেখছে না, শুধু রেফাত ভাই দেখছে। উপর থেকে থুতু মারে রেফাত ভাইয়ের শরীরের উপর। রেফাত ভাই ফট করে তার সোফা থেকে সরে যান এবং দুয়া পড়তে থাকেন। তখনই জাহাঙ্গীর সাহেব বলে, এই রকম আমাদের বাসার উপরে হচ্ছে, মনে হয় ফ্যানটা পড়ে যাবে, মনে হয় ঘরের মধ্যে কেউ হাঁটে, মনে হয় দেয়ালের মধ্যে কোনো কেউ শরীর ঘষছে। জাহাঙ্গীর সাহেব বলে ওঠে, যেদিন ও বাসায় আসে তার কয়েকদিন পর থেকে আমরা বাসায় খুব অহেতুক জিনিসপত্র দেখা শুরু করি। ঘরের ফ্যানের সুইচ দিচ্ছি, কিছুদিন পর আগুন লেগে যায়, অথচ এই সুইচ নতুন সুইচ, পরপর 2 দিন পুড়ে যায়। সুইচ পরে অফ করে দিতে হয়। রান্নাঘরে ইঁদুর মনে করে যে দেখি কোনো ইঁদুর নাই, কিন্তু সব থালা বাসন পড়ে আছে। ওদের বাসাটা ভারী লাগতে থাকে। হাসির গুমট শব্দ আসছে সুমনের রুম থেকে। জাহাঙ্গীর সাহেব কয়েকবার যে দেখে তার ছেলে ঘুমাচ্ছে, অথচ কি পরিমাণ হাসির শব্দ আসছিল। আর সুমনের চিৎকার চেঁচামেচি তো মাঝে মধ্যে আছেই। কার সাথে কথা বলে, কি বলে, কিছুই বোঝা যায় না। একদিন রাস্তা দিয়ে হেঁটে তাকে আদর করে বাবারে সোনারে বলে বাজারে নিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখে তার ছেলে এক ছেলেকে ধরে মারতে মারতে ছেলেটাকে একদম রাস্তায় শুয়ে ফেলে। এলাকায় সেই গরিব ছেলের চিকিৎসা করে তিনি পুলিশ কেস করতে দেননি এবং পরে কিছু টাকা দিয়ে দিয়েছিলেন। তার মাকে এবং জাহাঙ্গীর সাহেবকে সুমন অকথ্য ভাষায় গালাগালি দেওয়া শুরু করে। এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, তাবিজ পরিয়ে আনলেও খুব আহামরি কিছু হয়নি।
কয়েকদিন ইনজেকশন নেওয়া অফ থাকলেও পরে আবারও নেওয়া শুরু করে হোমিওপ্যাথি, এই সেই, কিন্তু তার ছেলেকে ফেরানো সম্ভব হচ্ছিল না। তিনি রাতের বেলা পুরো বাসায় খুব নাচানাচির শব্দ পেতেন, গুনগুন শব্দে কে যেন গান গাইছে। এই বাসায় কোনো মেয়ে ছিল না, কিন্তু এত রাতে গুনগুন করে কে গান গাবে মেয়েদের ভয়েসে? আর শব্দটা আসতো সুমনের রুমের বাইরে থেকে। কয়েকবার বাতি জ্বালালেই এই শব্দ আর আসতো না। একদিন তার মা রাতের বেলা ঘুমোতে যাবে, রান্নাঘরের লাইট এবং অন্যান্য রুমের লাইট অফ করতেই দেখে তার ছেলে খুব জোরে জোরে কাঁদছে এবং বলছে, আমাকে তোরা শেষ করলি, আমাকে এখনই দে, আমাকে এখনই মাদক দে, আমি নাম বলছি না। এই বলে চিৎকার করছে এবং তার মা দরজা খুলে তার ছেলেকে ধরবে, আর এমন সময় তার মার গলা চাপ দিয়ে ফেলে। যদি ওই মুহূর্তে জাহাঙ্গীর সাহেব না আসতেন তাহলে আর খুব বেশি না 1 মিনিটের মাথায় তার মা মারা যায়। কেন এরকম হচ্ছে এই নিয়ে আবারও হুজুর কবিরাজ সব দেখানো হয়, কিন্তু কেউ কিছুতেই কিছু করতে পারছিল না। ঢাকা থেকে অদূরে এক হুজুর তার জিন পাঠিয়েছিল। সেই জিন আবার রেফায়েত ভাইয়ের ওস্তাদদের পরিচিত ছিল। তখন রেফায়েত ভাইয়ের কথা জিনটা বলে, আপনারা পরিবারই তো একজন আছে, তাকে নিয়ে কাজটা করে ফেলেন, এটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, আমরা ওই জায়গায় যাব না। আর একজন আছে, আগে নিজেদের মানুষদের চেষ্টা করেন, যদি না হয় তাহলে আমরা আরেকজনের রেফার করবো আর কি। তো রেফাত ভাই এবার বিদায় নিয়ে যাবে, মানে সব কথা শুনলো এবং বিদায় নিয়ে যাওয়ার আগে সুমনকে ডাকে। সুমনকে ডাকার পর সুমনের মাথায় হাত দেন। জাহাঙ্গীর সাহেব নামাজের কথা বলে রেফাত ভাই চলে আসেন। জাহাঙ্গীর সাহেব আমার নামাজের সময় হয়ে গেছে, সুমনকে দেখে রাখিয়েন। পরের দিন হরতালের কারণে মারামারি ছিল, রেফাত ভাই সেদিন যেতে পারেনি। তার একদিন পর তিনি আবারও চাষারা যান, সেই বাসায় ঢোকেন এবং জাহাঙ্গীর সাহেবকে বলেন তিনি আগে সুমনের রুমে ঢুকবেন। তো জাহাঙ্গীর সাহেব বলেন সেদিন মাথায় হাত দেওয়ার পর থেকে সুমন না অন্যদিনের মতো করছিল না, ভালো ছিল। তো তিনি ওই দিন চাষারার সন্ধ্যার পরে যান, কারণ সন্ধ্যা পর্যন্ত হরতালও ছিল সেদিন। যাই হোক, তিনি পৌঁছানোর পর সুমনের রুমে ঢোকেন। অন্ধকার রুমের মধ্যে 3 জন মানুষ, সুমন ঘুমিয়ে আছে। তিনি লাইট না জ্বালিয়ে তাদেরকে বললেন, তোমরা কারা? তারা কোনো উত্তর না দিয়ে প্রায় 1 মিনিট দাঁড়িয়ে হাসলো সেখানে, এবং সেখানে তাচ্ছিল্যের সাথে হাসতে হাসতে বের হয়ে গেল। তিনি সুমনকে জাগিয়ে তুলেন, জিজ্ঞেস করেন ঘটনা কি। তো তখন সুমন বলতে শুরু করে। তখন সুমন বলার আগে তিনি সুমনের মাথায় আরেকবার হাত দিলেন, যাতে সুমনের মাথা খারাপ না হয়ে যায়। তবে সুমন ওই মুহূর্তে কেমন মাতাল অবস্থায় লাগছিল। তখনই বলার আগে রেফাত ভাই তাকে থামিয়ে দিয়ে বলেন, তুমি তোমার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে আমাকে একটু বলে যাও কি কি ঘটেছিল এবং তুমি কি কি দেখেছ। সেটা ইউনিভার্সিটিতে প্রবেশের পর ভালোই যাচ্ছিল সবকিছু, পড়াশোনায় স্যাররাও তাকে অনেক বাহবা দিত। ভর্তি হবার 5 মাসের মাথায় পরীক্ষার দিন সকালবেলা তিনি হঠাৎ রক্তবমি শুরু করে। বাথরুমে যে লুকিয়ে তিনি রক্তবমি করে এবং কাউকে কিছু জানায়নি। বাসায় সবাই ভয় পাবে ভেবে সুমন রক্তবমি ভেবে তিনি যে বলেছিল, যে নিজে চিন্তা করেছিল যে ব্লাড ক্যান্সার হলো কিনা। সারাক্ষণ তো বাইরের খাবারই খায়। তিনি একা একাই ডাক্তার দেখান। এক বন্ধুর বাবা ডাক্তার হবার কারণে তিনি কিছু টেস্ট সেখান থেকে করিয়ে নেন। সেই বন্ধুর বাবা তাকে আশ্বস্ত করেন তার কিছুই হয়নি। সে সময় জুন কি জুলাই হবে, তিনি রাতের বেলা পড়াশোনা করছিলেন। হঠাৎ তার চোখ যায় জানালার বাইরে। তিনি দেখেন একজন বেটে করে লোক তার ঘরের ভেতর প্রবেশ করে, জানালার ভেতর দিয়েই গ্রিলের মধ্যে তিনি ভেদ করে ঘরে প্রবেশ করে। তার হাতে একটা টিয়া পাখি। সেই লোকটা তার সামনে টিয়া পাখিটার গলা ছিঁড়ে মাথা থেকে আলাদা করে দেয় কামড় দিয়ে। তিনি ভয়ে খাটের এক কোনায় যেয়ে বসে। সেই লোক তার কাছে এসে বলে টিয়া পাখি থেকে রক্ত বেরোচ্ছে, মানে লোকটা তার কাছে আসে বলে টিয়া পাখি থেকে রক্ত বের করে ছিন্ন ভিন্ন করে দেয়। তাকে বলে তোর বাসার টিয়া পাখিটা মেরে ফেলবি, আর আমি যা যা বলবো তা করবি, তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তিনি সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। ওই সময় সারা রাত তিনি সজাগ ছিলেন এবং সকালে তিনি ঘুমান। তিনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যান ওই সেদিন থেকে, কারণ এই ছেলে কখনো তেমন বন্ধু বান্ধবের সাথে মেশেনি, আর এসব পরিস্থিতিতে তার কি করতে হবে তিনি তা জানতেন না। সেদিন ঘুম থেকে উঠে পরের দিন পরীক্ষাও তিনি অ্যাটেন্ড করতে পারেননি, এবং স্বপ্নে যেটা দিনের বেলা দেখে তার সাথে কে যেন দেখা করতে এসেছে এবং যে বলছে আমার ব্যাপারে কেউ যেন না জানে, আমার ব্যাপারে যদি কেউ জানে তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো তিনি এই জিনিসটাকে খুব নর্মাল ভাবে নিয়ে তার বাবার কাছে বিষয়টা বলে দেয় যে বাবা আমি খুব ভয় পাচ্ছি। এবং তার বাবা বলে তুমি অনেক বেশি পড়াশোনা করছো, বেশি চিন্তা করেছো, বিশ্রাম নাও, প্রেশার নিও না, বেশি রেস্ট নাও, এসব আসলে তোমার ভুল চিন্তা, তুমি ঢাকার বাড়িতে ঘুরে আসতে পারো। এর কয়েকদিন পর আবারও তার রক্তবমি হয় এবং এবার রক্ত নাক এবং কান দিয়েও আসে। সেদিন রাত্রেবেলা তিনি শুয়েছিলেন, হঠাৎ তিনি এক ধরনের বাতাসের শব্দ পান, যে শব্দটা কালবৈশাখী ঝড়ের সময় কিছুটা বোঝা যায়।
আর সেদিন বাইরে তুমুল বৃষ্টি ছিল। তিনি দেখেন তার ফ্যানের উপরে সিলিং এ বেয়ে বেয়ে সেই বেটে লোকটা প্রবেশ করে, সাথে প্রবেশ করে একজন চুল বড় লম্বা একটা মেয়ে এবং আরো একজন। তিনি আবারও গুটিসুটি হয়ে বসে, তারা দেয়ালের মধ্যে এক প্রকার চুম্বকের মতো লেগে আছে। তিনি চিৎকার করছে, কিন্তু শব্দ আসছে না মনে মনে। খুব আহামরি সূরা কালাম তিনি জানেন না, আসছেও না মুখ দিয়ে, শুধু উপর থেকে তারা হাসছে এবং বলছে, তোকে মানা করেছি না তুই আমাদের কথা কাউকে বলবি না, তুই আমার কথা শুনিস নেই। তারা নিচে নেমে আসে এবং একটা পাত্রের মধ্যে রাখা কিছু একটা তাকে দেয় এবং বলে, এটা এখনই খা। তিনি দেখেন পাত্রের মধ্যে একটা ছোট্ট কবুতর এবং কবুতরের মাথা এবং চারিপাশে রক্ত। তিনি সাথে সাথে বমি করে দেন। কিন্তু দেখেন তাকে জোর করে তার মাথা ধরে কিছু একটা খাইয়ে দেয়, তিনি তাকে খাইয়ে দেওয়া হয়। সেই সময় রুমের পাশ দিয়ে তার বাবা আসে এবং দেখে তার ছেলে তর পাচ্ছে, ছটফট করছে। এরপর তার আর কিছুই মনে নাই। তো এরপর থেকে তার প্রায় সময়ই আসতো, কিন্তু কাউকে কিছু বললে তারা টর্চার করতে থাকতো তাকে। একদিন তিনি ঘুম থেকে উঠে দেখেন তিনি একটা মন্দিরে শুয়ে আছে। মন্দিরের চারপাশে অসংখ্য মূর্তি, সেই মূর্তিগুলো তার দিকে তাকিয়ে হাসছে। মূর্তিগুলোর চারিপাশে অসংখ্য সাপ, প্রত্যেকটা সাপ তার দিকে ফোনা তুলে আছে। আর পুরো মন্দির জুড়ে অসংখ্য লাশ পোড়ানো হচ্ছে। কিছুক্ষণ পর সেখানে এক বামন প্রকৃতির, বেটে প্রকৃতির লোক আসে ত্রিশূল হাতে এবং তাকে বলে, তোর সাথে এখানেই আমাদের প্রায় দেখা হবে। তিনি তাকে একটা ইনজেকশনের মতো কিছু তার শরীরে প্রবেশ করিয়ে দেয়। তার ভালো লাগতে শুরু করে, তার কাছে মনে হতে থাকে তার শরীরে অনেকটা হালকা। আস্তে আস্তে তিনি শুধু এই মন্দিরে আসতে চাইতেন। এই মন্দির তার ভালো লাগতে থাকে। এখানে আসলে ইনজেকশন নিয়ে তিনি দিব্যি ভালো থাকেন। এরকম করে তিনি দেখতেন তার পাশে অনেক জোনাকি পোকা, রাতের বেলা সেই পোকা তার চারপাশে ঘুরপাক করছে। তিনি দেখতেন লাশগুলোকে পোড়ানো হচ্ছে এবং সেই পোড়ানো শেষ হওয়ার পর ছাই থেকে পোড়া মাংস খাচ্ছে সেই বেটে প্রকৃতির লোকটা। সেই মেয়েটা যে একবার এসেছিল তাকেও কয়েকবার তিনি মন্দিরে দেখেছেন। তিনি বাসায় কখন আসতেন এবং ঘুমাতেন এসবের কিছুই তার মনে ছিল না। তিনি আগের থেকে এখন অনেক বেশি বোঝেন এই কয়েকদিন ধরে। রেফায়েত ভাইয়ের সাথে দেখা হওয়ার পর থেকে তিনি আরেকটু পরিষ্কার হতে থাকেন, তার স্মৃতিগুলো মনে করতে থাকেন। তিনি যে নিজের বাসায় আছেন এখন তিনি বুঝতে পারেন, কিন্তু এর আগে তিনি শুধু এই বেটে আকৃতির লোকটাকেই দেখতেন। ধীরে ধীরে বাসায় যখন তিনি থাকা শুরু করেন তখন বাসাটাকে তার রাজপ্রাসাদ মনে হতো আর কি। তার বাবা মাকে তিনি বুঝতেনই না এটা যে তার বাবা মা, যেটা জাহাঙ্গীর সাহেব আগেই বলেছে যে অনেক গালাগালি করতো তাদেরকে। সেই থেকে তিনি কিছু এলাকার কিছু ছেলে পেলেদের নিয়ে এরকম কাজে মত্ত হয়ে যায়। ইনজেকশন কিভাবে যিনি তার ম্যানেজ হয়ে যেত। টাকা পয়সা কয়েকবার ছিনতাই করেছে তিনি মানুষের কাছ থেকে। তার বাবা তখন বলে ওঠে যে তাকে কয়েকবার শ্রী শ্রী রক্ষা মন্দির আছে, একটা কালী মন্দির আছে বন্দরে, নারায়ণগঞ্জের বন্দর, ওখানে কয়েকবার নদীর পাশে, এটা মেঘনা নদীর কাছে, অচেতন অবস্থায় তাকে পাওয়া যায় সেই মন্দিরের কাছে। তিনি বলেছে তিনি অনেকবার ওনাদের দেওয়া রক্ত খেয়েছেন। সুমন বলছে যে অনেকবার তাদের দেওয়া রক্ত খেয়েছে। কখনো কখনো ঘরের মধ্যে ওদের দেখতো। কখনো কখনো তিনি শুয়ে আছেন শ্মশানে, তাকে সেখানে পোড়ানো হবে। তিনি কাঠের উপরে শুয়ে আছেন, তাকে পোড়াবে। তার শরীরে ঘি ঢালা হচ্ছে। তিনি চিৎকার করতে গেলে তার শরীরে কি যেন বিঁধে যেত, আর অমনি তিনি নেশায় আচ্ছন্ন হয়ে যেত। তিনি আশপাশের কোনো খেয়াল রেখেই চলাফেরা করতে পারতেন না। এতক্ষণ যে এত কথা বলছে এটা কিভাবে সম্ভব তাও তিনি দ্বারস্থ করতে পারছিল না। তিনি সব জায়গায় হয় সেই বাইটে মানুষটাকে দেখতেন, না হলে এই দুজনকে দেখত। একদিন তিনি মন্দিরের পাশে মেঘনার শাখা নদী গেছে, সেই নদীর পাশে শুয়েছিল। রাত তখন 1টার বেশি। আসলে সবাই তখন অন্ধকার রাতই, মানে তার লাইফটা তখন অন্ধকারই ছিল। রাত দিন তিনি সবই অন্ধকারই দেখত। সেই বেটে আকৃতির লোকটা একটা মাথা নিয়ে আসে। সেটা ছিল একটা মানুষের খুলি। তিনি বলছিলেন এই মানুষটার মাথা তারা অনেক কাজে আসবে। পড়ানোর সময় এই মাথাটা তিনি আলাদা করে নিয়ে এসছেন। তিনি হাত দিয়ে সেই মাথা থেকে চোখগুলো বের করে ফেলেন। তার সামনে সেই বিভৎস অবস্থায় চোখগুলোকে তিনি খেয়ে ফেলেন। কামড় দিয়েই তার চোখ থেকে রক্ত মেয়ে মুখ দিয়ে পড়ছে। রেফাত ভাই সাথে সাথে তাকে থামিয়ে দেয় এবং বলে, যাই হোক, এগুলি তোমাকে ডাইভার্ট করার জন্য করা হয়েছে। রেফাত ভাই মিলাতে শুরু করে। তিনি নেশাগ্রস্ত অবস্থায় অবশ্যই অনেক উল্টাপাল্টা জিনিস দেখেছে এবং এখনো দেখছে। এখানে নেশায় তিনি আচ্ছন্ন হয়েছেন এবং নেশাগ্রস্ত অবস্থায় তাকে কেউ নিয়ে এসছে, না হলে তিনি এরকম সাথে সাথে সব বলতে পারতেন না। যদিও রেফায়েত ভাই এরকম কাউকে দেখেন নাই, এরকম অবস্থায় কোনো মানুষকে তিনি এরকম ফেস করে নাই, তাই তার এরকম মনে হচ্ছে। রেফায়েত ভাই তার বাসায় আসেন এবং তার ওস্তাদদের কাছে জানানোর আগে তার ওস্তাদরা ফজরের নামাজের আগেই তাকে কয়েকটা কথা বলেন। অন্যেরা ক্ষতি করা যদি যে কোনো ধর্ম মতে ও শাস্ত্র মতে অন্যায় ও পাপ, অন্যের ক্ষতি করা, অর্থাৎ যিনি বা যারা ইত্যাদি কাজ করে থাকেন তারা অবশ্যই তাদের কৃতকর্মের ফল পাবেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সমাজে একটা বিষয় খুবই বাজে, তা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক
বা কুফরি ইত্যাদি দ্বারা অন্যের ক্ষতি করা। পুরস্কার ও আযাব সম্পর্কে অনেকগুলা নীতি উল্লেখ আছে। প্রথম নীতি হচ্ছে মানুষের ঈমান আনা কিংবা কুফরি করার মাধ্যমে আল্লাহর কোনো লাভ বা ক্ষতি নেই, লাভ ক্ষতি মানুষেরই। যারা ঈমান আনে ও সৎ পথে চলে তারা নিজেদেরই মঙ্গলের জন্য কাজ করে, আর যারা কুফরি ও পাপ কাজ করে তারা নিজেদেরই ধ্বংস ডেকে আনে। ঈমান ও কুফরের প্রতিফল মানুষ পাবে, এতে আল্লাহর কোনো লাভ বা ক্ষতি নেই। গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কুফরি করলেও তার কোনো ক্ষতি নেই। গোটা পৃথিবীর মানুষ ঈমান আনলেও আল্লাহর কোনো লাভ নেই, কিন্তু কেউ যদি ঈমান আনে তাহলে এর সুফল সেই ভোগ করবে, আর কেউ যদি কুফরি করে তাহলে এর প্রতিফলনও তাকে দেখতে হবে। পবিত্র কোরআনে এসছে, কেউ কুফরি করলে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। সূরা আলী ইমরানে লেখা আছে আয়াত 97। তো বলেছেন যে তুমি এটা নিজেই করে ফেলতে পারবে, আমাদের দরকার নেই। তবে জেনে রাখো ছেলেটার দোষ নাই, ছেলেটাকে ইসলামের দিকে আমলের দিকে আদিষ্ট করো। তার আগে তুমি সেই জিনের সাথে কথা বলো, তুমি তোমার ছেলেকে দিয়ে জিন হাজির করো, তার কাছ থেকে জেনে নাও কোথায় কোথায় সে তাবিজ গেড়েছে, তাকে কে বলেছে এসব করতে। যতটুকু জানি সে বলবে না কে করেছে বা কে করতে বলেছে, তারপর জানার চেষ্টা করো। আমরা আসলে এগুলো সরাতে পারবো না, সেই জিনিসগুলো তোমাদের মানুষদের সরাতে হবে। আর এসব জিনিস তোমার কাছে দুধ ভাত, তুমি চিন্তা করো না। তুমি অবশ্যই তাকে ভালো পথে পরিচালিত করার জন্য যতটুকু দরকার ততটুকুই করবে। এসব জিনিসে মানুষ একবার ভালো পথে হাঁটা দিলে আশা করি আল্লাহর রাস্তায় হাঁটা সহজ হয়ে যাবে। তো রেফাত ভাই সেই বাসায় যান, ওদের বাসায় যান। সেই বাসায় তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন। তার নামাজ পড়ার সময় মনে হচ্ছিল এই বাসায় কোনো কোরআন শরীফ নেই। তিনি জিজ্ঞেস করলে একই উত্তর পায়, ছোট ছোট সূরার বই আছে কিন্তু কোরআন শরীফ নেই। তিনি আমল দেন তাদের সবাইকে। তিনি 1 গ্লাসে পানি করে তার ছোট্ট ছেলেকে বসান। রেফাত ভাইয়ের ছেলেকে নিয়ে গেছেন সেখানে। তার ছেলের বয়স তখন 12 কি 13 হবে। তিনি তার মাঝে সেই জিনকে নিয়ে আসেন এবং জিজ্ঞেস করেন, কোথা থেকে এসেছ? সেই জিন খুবই মোলায়েমভাবে নমস্কার জানিয়ে বলে, আমি একটা মন্দিরে থাকি, মন্দিরটা নেপালে, কিন্তু একটা কাজ করতে এখানে এসেছি। আমাদের গুরু আমাকে এই কাজটি দিয়েছে, আমি জানি আপনি আমাকে সরিয়ে দেবেন। আমি চাই না এই কাজ করতে, কিন্তু আমার গুরু আমাকে খুব জোর জবরদস্তি করছে, এমনকি আমার পরিবারের উপর হুমকি স্বরূপ তিনি এই কাজগুলো আমাকে দিয়ে করাচ্ছেন। তখন রেফাত ভাই বলেন, তুমি কি জানো ছেলেটার ক্ষতি কে বা কারা করতে চাচ্ছে? তখন সে জিনটা বলে, আমি জানি, কিন্তু বলার পারমিশন নাই। রেফাত ভাই বলেন, তোমাকে বলতে হবে কে, না হলে আমি তোমাকে ছাড়বো না। শাস্তির সাথে সাথে তুমি আরো কি পাবে তা তুমি জানো না। তখন সে বলতে থাকে, আপনার হাতটা দিন। রেফাত ভাইয়ের ছেলেই তার হাতটা ধরে এবং বলে, দেখে আপনি দয়া করে আপনি কাউকে বলবেন না, আপনাকে দোহাই লাগে, আপনি দেখেন। রেফাত ভাই দেখে সব, এবং রেফাত ভাই বলেছে যে এই ঘটনা তার ক্লাসেরই একজন ঘটিয়েছে, তার শ্রেণীকক্ষেরই একজন ঘটিয়েছে। সেই মানুষটা একটা মেয়ে মানুষ এবং সে চেয়েছে যেন সুমন একদমই পড়াশোনা থেকে দূরে সরে যায় এবং শেষের দিকে চলে যায়। তাই তাকে শ্মশানের একজন দ্বারা তিনি এই কাজ করিয়েছেন। এই ছেলে তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছে। এই তাবিজগুলো ও 7 পুকুরের জল দিয়ে একটা মূর্তি বানানো আছে এই বাসায়, সেগুলো উদ্ধার করেন। উদ্ধার করলে তার সবগুলো শক্তি নিস্তেজ হয়ে যাবে এবং আপনি আমার ব্যাপারে তাকাবেন। ওই জিনটা বলছে, এটাই আমার শর্ত, গুরুজি যেন আমাকে এবং আমার পরিবারকে কিছুই করতে না পারে। তখন রেফাত ভাইয়ের সাথে থাকা উপস্থিত একজন ওস্তাদ ইশারা দিয়ে বলে যে রেফাত ভাইকে এটা সে দেখে নেবে, টেনশন করতে না। রেফাত ভাই ওনাদের বাড়ির পেছনের ড্রেনের স্ল্যাব থেকে, চারিপাশে তেলাপোকা, এই ড্রেনের স্ল্যাব থেকে একটা পুটলিতে পোতা 149টি তাবিজ গুনে গুনে উদ্ধার করে। এবং উদ্ধার করার সময় তার মনে হচ্ছিল তার শরীরে ইলেকট্রিসিটির মতো কি জানি যাচ্ছে, মনে হচ্ছে অনেক ভোল্টেজ তার শরীরে, এখনই যদি তার শরীর কেউ ধরে সেও ইলেকট্রিক শক খাবে। তিনি শেষ করে সুমনের রুমে ঢোকার পর বাথরুমের জানালার সাথে ছোট্ট একটা মূর্তি দেখে। সেই মূর্তির অর্ধেক ক্ষয়ে পড়েছে। এটা পুরোটা ক্ষয়ে পড়লে ছেলেটা হয়তো আর বাঁচত না, সুমন। তিনি সব একসাথে কেরোসিনের তেল দিয়ে আগুনে দিয়ে পুড়িয়ে দেয়। সাথে সাথে একটা অট্ট হাসির শব্দ ভেসে আসে কান থেকে। এরপর থেকে আর কিছুই পাওয়া যায়নি এবং সাথে সাথে রেফাত ভাইয়ের ছেলে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তাকে তারপরে যে জিনটা আনা হয়েছিল। তো 21 দিনের মাথায় রেফাত ভাই সুমনকে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দেয়। সেই ছেলে এখন 5 ওয়াক্তে নামাজি হয়ে বিয়ে শাদী করে ফেলেছে। সেই ছেলে সুমনের পড়াশোনার পরে শেষ করতে পারেনি, কিন্তু সুমনকে এখনো জানানো হয়নি যে তার ক্ষতিটা আসলে কে করতে চেয়েছিল। যে চেয়েছিল সে কি অবস্থায় আছে কেউ জানে না, কিন্তু সে যে ভালো থাকবে না সেটা তো পরিষ্কার। তো সুমন পরে একজন গুণী নামাজি মেয়েকে বিয়ে করে এবং তাদের ঘরে 2টো সন্তান রয়েছে। যেহেতু এটা রেফাত ভাইয়ের আত্মীয়র ঘটনা তাই আমি সবার কথা বলতে পারছি। বড় মেয়ের বয়স এখন 14-15 কাছাকাছি।
সেই মেয়েকে তিনি হিপস পরিয়েছে এবং আরো বড় করেছে, মানে এই মেয়েটা আরো বড় হোক সেটা রিফাত ভাই দোয়া চেয়েছে সবার কাছে, এবং রিফাত ভাই নিজের আত্মীয় সাথে ঘটনা বলতে চাচ্ছিলেন না, কিন্তু তিনি শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তো রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনাকে পাঠিয়েছি, এই ঘটনাটি আমার একটা বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। তো রাসেল ভাই, আমি আশা করি যে এই ঘটনাটি আপনার কাছে ভালো লাগবে এবং যারা যারা শুনছেন তাদেরকেও ভালো লাগবে আর কি। ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ড, যার বাসা হচ্ছে গফরগাঁও জেলায়, মানে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। ঘটনাটা সাল হচ্ছে 2018। নাজমুল, আমার যে বন্ধু আছে, সে আসলে তখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। তার পরিবারটা মোটামুটি মানে সচ্ছল ছিল না, তবে শান্ত পরিবার ছিল। কারোর সঙ্গে প্রকাশ্য কোনো শত্রুতা ছিল না, কিন্তু গ্রামের জমি নিয়ে পুরনো একটা বিরোধ ছিল তার পাশের বাড়ির একজন মানে ধনাঢ্য ব্যক্তির সঙ্গে আর কি। তো বিষয়টি বাইরে থেকে আপনাদের কাছে ছোট মনে হলেও আসলে ভিতরে মনোমালিন্য যে কোন হালে চলতেছিল, সেটা আসলে মানে আমার বন্ধু আমাকে যেভাবে বলেছে সেভাবে না শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো রাসেল ভাই, এখানে কাহিনী হয়েছে যে এক সকালে, মানে প্রধান কাহিনীতে আমি যাচ্ছি। এক সকালে ওই নাজমুলের মা উঠান ঝাড়ু দিয়ে গিয়ে দেখে যে দক্ষিণ কোণের আম গাছের নিচে একটা গোল করে ছড়ানো সাদা গুঁড়ো, তার মধ্যে 3টি লাল মরিচ, একটি ডিম ভাঙা অবস্থায়, আর মাঝখানে কালো সুতা পেঁচানো, মানে ব্ল্যাক ম্যাজিকগুলো যেভাবে করা হয় ঠিক এইরকম টাইপের একটা অবস্থা। তো আমার বন্ধু নাজমুলের মা প্রথমে ভেবেছিল যে কেউ হয়তো বাজে মজা করছে, সেগুলো মানে তিনি ঝাড়ু দিয়ে সরিয়ে ফেললো আর কি। কিন্তু পরদিন সকালে আবার সেই জায়গায় আরেকটা পুটলি পাওয়া গেল, যেই পুটলিটা লাল কাপড়ে বাঁধা। খুলে দেখা গেল ভিতরে শুকনো পাখির পলক, আর কিছু চুল, আর তীব্র গন্ধযুক্ত কালচে কিছু মাটি। রাসেল ভাই, আমি আপনাকে একটু কথা বলি যে আমাদের গ্রামে বা যে কোনো প্রত্যন্ত এলাকায় এই যে জাদু, কবিরাজ, এই বিষয়গুলোকে কিন্তু খুব কঠিনভাবে দেখে। তো ইনি যখন আজকের এই জায়গাটা দেখলো, এখন কিন্তু ইনি একদম মোটামুটি একদম ভয় পেয়ে গেছে। তারপর মানে বুঝতেই পারতেছে না যে কি হচ্ছে না হচ্ছে। তো তারপর দিন থেকে এরকম হয় যে বাড়ির পরিবেশ বদলাতে থাকে। ছোট বোন সুমাইয়া, তার যে সুমাইয়া বোন ছিল, সে তখন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু দেখা যায় যে হঠাৎ করে সে অস্বাভাবিক আচরণ শুরু করে। সে রাতে ঘুমাতে পারতো না, মাঝরাতে উঠে বসে থাকতো, বলতো আমার কানের কাছে কেউ ফু দেয়, কখনো বলতো আমার নাম ধরে কেউ অজানা সুরে ডাকে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। প্রথমে সবাই ভাবছিল যে তার এসএসসি পরীক্ষার সামনে, এই জন্য হয়তো মানসিক চাপের মধ্যে পড়ে গেছে, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা অন্যদিকে মন নেয়। রাসেল ভাই, আপনি যদি আসলে কাহিনীটা তার মুখ থেকে শুনতেন, তাহলে হয়তো বুঝতে পারতেন যে ভয়টা কীরকম। আমি তার ঠিকানা আপনাকে দিয়ে দেবো, আপনি হয়তো চাইলে তার সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে সুমাইয়া প্রায় ভাবতো যে তার বুকটা কে জানি চেপে ধরে, বলতো বুকের ভিতরে কিছু একটা ভারী জিনিস বসে আছে। তো সব কিছু মিলে সবাই একটু বেশি ভয় পেয়ে দিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলল। ডাক্তার মানে ইসিজি যে পরীক্ষা আছে, সেই পরীক্ষা করলো, রক্ত সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা ধরা পড়লো না। কিন্তু ওই যে তার বোন আছে, তার বোনের চোখের নিচে কালো দাগ পড়তে লাগলো, মুখ শুকিয়ে গেল। দিনে দিনে মানে তার অবস্থার অবনতি শুরু হলো। একদিন বিকালে হঠাৎ সে রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে যায়, শরীর শক্ত হয়ে যায়, চোখ একদম স্থির, মুখ দিয়ে ফেনা বের হয় না, কিন্তু ঠোঁট কাঁপতে থাকে। তার গলা থেকে এমন একটা কর্কশ শব্দ বের হয় যা পরিবারের আগে কেউ শোনেনি, যেন তার সেটা নিজস্ব সুর নয়। এই অবস্থায় মানে
বুঝতে পারতেছে না যে কি হচ্ছে বা কি হবে না হবে। তো যখন এরকম একটা সিমটম তারা দেখতে পারলো, তারা হচ্ছে গ্রামের একজন বয়স্ক মানুষ যিনি কিছুটা ঝাড়ফুঁক জানেন বলে পরিচিত, তার বাড়িতে নিয়ে আসেন। চারপাশ দেখে চুপচাপ থাকেন। তারপর নাজমুলের বাবা তাকে আলাদা করে বলেন যে বাড়ির 4 কোণে খোঁজ নিন, মাটির নিচে কিছু পুঁতে রাখা আছে। সেই রাতে টস নিয়ে 4 জন মিলে বাড়ির উত্তর কোণে খোঁড়া হয়। প্রায় 1.5 ফুট নিচে একটা ছোট পিতলের কলস পাওয়া যায়। মুখটা শক্ত করে লাল কাপড় দিয়ে বাঁধা, কাপড়ে কালো কালি দিয়ে কিছু আঁকিবুকি করা। আবার হাত কাঁপছিল। তবে খুলে দেখা হলো, ভিতর থেকে বের হলো একটা পচা গন্ধ। ছিল শুকনো গোবর, হাড়ের গুঁড়ো, মুরগির কাটা মাথা, শুকনো অংশ, কালো চুল, লালচে জমাট পদার্থ আর অদ্ভুত কাঠালো মাটি। কলসের ভিতর সুমাইয়ার পুরো নাম কাগজে লিখে গুজে রাখা আছে। সুমাইয়ার মা এটা শুনে চিৎকার করে কেঁদে উঠল। এবার বয়স্ক লোকটা কলসিটা দেখে বললেন, এটা বদ্ধ করা কালো জাদু। কারো শরীর বা প্রাণশক্তিকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার কাজ করা হয় এটা। তো এইরকম একটা কাহিনীর পর নাজমুল আসলে জিজ্ঞাসা করেন, এটা কি আপনি নিশ্চিত? তিনি বলেন, নিশ্চিত বলতে পারবো না, কিন্তু লক্ষণগুলো মিলে যাচ্ছে। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কলসিটিকে না খুলে না ভেঙে নির্দিষ্ট দোয়া পড়ে আগুনে পুড়ে ফেলার পরামর্শ দেন তিনি। এবং তার সাথে সাথেই তিনি সেই রকম মানে ওই বৃদ্ধ লোকটা যেভাবে আর কি বলেছে ঠিক সেভাবে করেই সেটাকে দোয়া পড়ে, নির্দিষ্ট দোয়া পড়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। এবং রাসেল ভাই তারপর থেকে আসলে এখন তাদের পরিবারটা অনেক ভালো আছে, এবং তাদের যে জমি জমার ব্যাপারটা ছিল সেই ব্যাপারটাও নাজমুল আসলে তাদের সঙ্গে কথা বলে সমাধান করে নিছে। তো রাসেল ভাই, এই ছিল আমার আজকের ঘটনা। আমি আশা করব যে ঘটনাটি আপনার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার সবার সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তখন সময় 2016 সাল। উনি সবেমাত্র এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন। তো উনি ঢাকায় ভর্তি হন। ঢাকা তিতুমির কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ওনার ভর্তি হয়। তো ঢাকায় ওনার আপনজন বলতে ওনার চাচাই ছিল। তো উনি ওনার চাচার বাসায় ওঠেন। যেহেতু চাচার বাসায় উনি পার্মানেন্ট হবেন, তো চাচা একটি বড় বাসা খুঁজে। আর ওনার চাচা পুলিশে কর্মরত ছিল। তো ওনার চাচা ঢাকার মগবাজার রোডে দিলু রোডে একটি ফ্ল্যাট পায়। ফ্ল্যাটটা ওনাদের পছন্দ হয় এবং ওনারা নিয়ে নেয়। ফ্ল্যাটটা বেশ সুন্দর ছিল। এখানে একটি ডাইনিং রুম আর 3টি বেড ছিল। যেহেতু তার চাচা তাকে খুব বেশি স্নেহ করত, তো ঘরের মধ্যে সবচেয়ে বেস্ট যে রুমটি ছিল, কর্নারের যে রুমটি, সেই রুমটি চাচা তাকে দেয়। আমি একটু রুমের বর্ণনাটা দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওনার রুমের মধ্যে ছিল একটা ছোট খাট, খাটের পাশে একটা পড়ার টেবিল, একটা চেয়ার, তার অপোজিট দিকে একটি আলনা, আর পাশে একটি বুকশেলফ। এই আর ঠিক তার রুমের অপোজিট দিকে ছিল হচ্ছে একটি বড় বারান্দা, আর বারান্দার থাই গ্লাস দিয়ে আটকানো ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ওনার বাসার ঠিক সামনেই একটা ল্যাম্পপোস্ট, সোডিয়াম ল্যাম্পপোস্ট। রাত্রেবেলায় সোডিয়াম ল্যাম্পপোস্টের আলোতে রুমটা বেশ আলোকিত হয়ে থাকতো। তো ওনার যেহেতু রাত্রেবেলায় অন্ধকার করে ঘুমানোর অভ্যাস, তো উনি পর্দাটা একটু ভিড়িয়ে রাখত। তো যাই হোক, নতুন বাসায় দিন ভালোই যাচ্ছে। তো নতুন বাসায় আসা 3 নম্বর যে রাতটা, সেদিনই আসলে ঘটনাটা ঘটে। তো উনি সেদিন খুব ক্লান্ত থাকার কারণে উনি আগে খাওয়া দাওয়া করে উনি রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়েন এবং উনি ঘুমিয়েও যায়। হঠাৎ করে রাত 3টার দিকে ওনার ঘুম ভাঙে। ওনার ঘুম ভাঙে হচ্ছে চেয়ার নড়ার শব্দে। উনি খেয়াল করে দেখলেন যে ওনার চেয়ারটা থাকার কথা হচ্ছে ওনার টেবিলের সাথে, কিন্তু চেয়ারটা ওখানে নেই। চেয়ারটা হচ্ছে ওনার বিছানার পাশে। উনি আসলে ব্যাপারটা বুঝতে পারলেন না, কারণ ওনার খেয়াল ছিল যে চেয়ারটা উনি অলওয়েজ পড়ার টেবিলের সাথেই রাখে। চেয়ারটা এখানে সরে আসলো কিভাবে? যাই হোক, উনি এটাকে অত ইগনোর করলেন।
আবার ঘুমানোর চেষ্টা করলেন, বাট কিছুক্ষণ পরে উনি আরেকটা জিনিস খেয়াল করলেন যে দেয়ালের মধ্যে একটি ছায়া, কেমন যেন একটা ছায়ার মতন। পরে জাস্ট একটু আড়মুড়িয়ে নিলেন, যেহেতু ঘুমাচ্ছিলেন, রাত 3টা বাজে, রাত 3টা না, তখন হচ্ছে রাত 2:40 বাজে। উনি মনে হয় মোবাইলে ঘড়ির টাইমটা দেখলেন। তো উনি যেটা দেখলেন সেটা হচ্ছে ছায়াটা আস্তে আস্তে বেশ গাঢ় হচ্ছে, মানে একটা অবয়ব বোঝা যাচ্ছে, এবং একটা সময় আমি বুঝতে পারলাম যে এটা একটা মানুষের অবয়ব। এবার উনি আর কোনোভাবে ঠিক থাকতে পারলেন না, প্রচন্ড ভয় পেয়ে গেলেন। উনার মনে হচ্ছিল যে উনার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে, উনার পুরো শরীর স্টাক হয়ে গেছে, উনি কোনোভাবে নড়াচড়া করতে পারছেন না, কোনো দৌড়াদৌড়িও করতে পারছেন না। এবং উনি এবার খেয়াল করলেন যে ছায়ামূর্তিটি আস্তে আস্তে তার কাছে আসছে এবং সেই চেয়ারটিতে বসলো। ছায়ামূর্তিটির মুখে কাপড় দেয়া ছিল, তাই উনি আসলে বুঝতে পারছিলেন না জিনিসটা কি। যেহেতু বলেছিলাম যে সোডিয়ামের আলোতে তার ঘরটা বেশ আলোকিত থাকে এবং দেখা যায় পরিষ্কার রুমের ভিতরে সবকিছু আলো লাইট না জ্বাললেও, ছায়ামূর্তি তার মুখ থেকে কাপড়টি সরালো। উনি দেখলেন যে এটি একটি নারী। উনি মেয়েটিকে দেখে খুব বেশি অবাক হয়ে গেলেন। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? মানে মেয়েটা অসম্ভব সুন্দর ছিল, কিন্তু উনি কথা বলার চেষ্টা করছেন, কিন্তু উনি কথা বলতে পারছেন না, উনি কোনো দৌড়াদৌড় করতে পারছেন না, ওনার শরীরটা কেমন যেন একদম স্টাক হয়ে আছে। তো মেয়েটা একটা সময় উনি যেটা হলো যে প্রচণ্ড ভয় পেলে মানুষের যেটা হয়, মানুষ ঘামে, উনি প্রচণ্ড ঘামছেন। তখন মেয়েটা ইশারায় তাকে কিছু জিনিস বলল, উনি এটা বুঝতে পারলেন। মেয়েটা আসলে ইশারায় তাকে যেটা বলেছিল সেটা হচ্ছে, আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তো এরকম ভাবে অনেকক্ষণ ভাবে মেয়েটা তার দিকে তাকিয়েছিল, আর উনি তো প্রচন্ড ভয়ে অস্থির। একসময় মেয়েটা তার কাছে আসলো এবং তার কপালে হাত দিল। উনি পরিষ্কার অনুভব করলেন যে এটি কোনো একটি বরফ হয়তো ওনাকে টাচ করছে, এবং উনি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলেন না সেন্সলেস হয়ে গেলেন উনি জানেন না। সকালে ওনার চাচির দরজা নক করাতে ওনার ঘুম ভাঙে। ওনার চাচি ওনাকে বলেন যে কি ব্যাপার, তুমি কিভাবে ঘুমাচ্ছিলা, যে আধা ঘন্টা ধরে তোমাকে নক করছি, তোমার ঘুম ভাঙছে না, তুমি তো ইউজুয়ালি এত দেরি করে ওঠোও না। যে ছেলের সকাল 9টা-10টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, কখনো তো দেরি হয়, সেই ছেলে 12টার সময়, এটা তো স্বাভাবিক না। তো যাই হোক, উনি ওনার চাচিকে কিছুই বললেন না। এর পরের রাতে উনি আসলে সারাদিন আসলে একটা মানে ভ্রমের মধ্যে ছিলেন, যে উনি পরিষ্কারভাবে একটা মানুষকে দেখলেন, আবার হঠাৎ করে ঘুমিয়ে পড়লেন, পুরো ব্যাপারটা ওনার কাছে খুব মেসি লাগছিল। তো উনি যেটা করলেন যে এর পরের রাতে উনি ভাবলেন যে এবার যাই হোক আসলে কি হয় দেখব। ঠিক তার পরের রাতে উনি ইচ্ছা করে এই পর্দাটা আর ভিড়ালেন না, কিন্তু হঠাৎ করে উনি খেয়াল করলেন যে তখন সময় 10টা কি 11টা হবে। হঠাৎ করে তার চোখে অসম্ভব ঘুম, মানে এমন একটা ঘুম যে ওনার মনে হচ্ছে কোনো কঠিন ঘুমের ওষুধ খেয়েছেন বা এমন কিছু। ঘুমিয়ে উনি থাকতে পারছেন না, উনি ঘুমিয়ে পড়লেন। ঠিক রাত 2:40 আবারও ওরকম চেয়ার নাড়ানোর শব্দ, এবং খুব অবাক করা বিষয়টা হচ্ছে উনি অনেক ডিপ ঘুমে থাকে, কিন্তু ওই চেয়ার নাড়ানোর শব্দটা কিন্তু উনি বুঝতে পারে এবং ওনার ঘুম ভেঙে যায়। উনি আবারও খেয়াল করলেন যে একটি ছায়ামূর্তির মতো আসলো এবং তার সামনে যে চেয়ারটা ছিল সেই চেয়ারটায় বসলো। পুরো ব্যাপারটাই আসলে খুব অদ্ভুত, অবিশ্বাস্য, কিন্তু পুরো জিনিসটাই আসলে তার সামনে ঘটেছে। উনি ছায়ামূর্তিটির সাথে এবার আর খুব একটা বেশি ভয় পেলেন না। উনি ছায়ামূর্তির সাথে কথা বলতে চাইলেন, কিন্তু ছায়ামূর্তিটা থেকে কোনো কথা আসছিল না। জাস্ট মেয়েটা তার দিকে তার সামনে চেয়ারে বসেছিল এবং মাথাটা নিচু করেছিল, কোনো কথা বলে না। এবং একটা নির্দিষ্ট সময় মেয়েটা জাস্ট তার কপালে হাত দেয় এবং উনি অনুভব করে যে একটা ঠান্ডা কোনো কিছু, একটা বরফ শীতল কোনো কিছু তাকে স্পর্শ করছে। এবং মেয়েটা যখনই তার কপালে হাত দেয় উনি তখনই সেন্সলেস হয়ে যায় অথবা ঘুমিয়ে পড়ে। তো এভাবে প্রায় 1.5 মাসের মতো চলল। এই ছায়ামূর্তিটি বা এই মেয়েটি যেটাই হোক না কেন, এই 1.5 মাস প্রায় মাঝে মাঝে এরকমভাবে আসতো, কিন্তু কোনো কথা বলতো না। একটা সময় যেটা হয়েছিল, মানে এটা একটা হিমেল খান যিনি ঘটনাটি শেয়ার করছেন, ওনার অভ্যাসের মতো হয়ে গিয়েছিল। উনি রাত্রেবেলা ঘুমাতেন না, উনি অপেক্ষা করতেন, এবং কোনো কারণে রাত ঠিক 2:40 সেই ছায়ামূর্তিটি আসতো। তো যাই হোক, এভাবেই সময় কাটছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই ছায়ামূর্তির সাথে কিন্তু ওনার কোনো কথা কখনো হয়নি।
তো যাই হোক 1.5 মাস পরে হঠাৎ করে, তখন সময় হবে কখন 11টার দিকে, উনি প্রচন্ড চিৎকার পান ওনার চাচাতো বোনের রুম থেকে। ওনার চাচাতো বোনের মানে হঠাৎ করে ব্যাপক চিৎকার, উনি ছুটে গেলেন ওনার চাচাতো বোনের রুমে, ওনার বাবা মাও ছিল। তো ওনার চাচাতো বোন বলতেছে যে ওনার বাবাকে বলতেছে যে বাবা, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি যে আমার চোখের সামনে একটা কালো মতো কি যে একটা বিশ্রী একটা অবয়ব, চোখ দুটা কেমন লাল, অসম্ভব কালো, বিভৎস কিছু একটা আমার গলা চেপে ধরছে। ছোট বাচ্চা এটা দেখে আসলে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল সেটা হচ্ছে ওনার 2 বোন একসাথে ঘুমাতো এবং গেট বন্ধ করে ঘুমাতো, কিন্তু গেটটাও খোলা। তো পুরো জিনিসটা আসলে তাদের কাছে খুব অদ্ভুত লাগলো। এরপরে যেটা ওনারা সিদ্ধান্ত নিলেন পারিবারিকভাবে যে ওনার মা বাচ্চাদের সাথে ঘুমাবেন। তো ঠিক তার পরের দিন ওনার মা 2 বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে বাচ্চার মা খেয়াল করলেন যে বাচ্চাটা হঠাৎ করে চিল্লায় উঠলো, এবং বাচ্চার মা কিন্তু কোনো কিছু খেয়াল করলেন না, কিন্তু একটা জিনিস উনি খেয়াল করলেন যে দরজাটা খুলে কেউ চলে গেল। এরপরে এই ঘটনাটা ওনার হাজবেন্ডের সাথে উনি শেয়ার করলেন। তো তখনই ওনাদের মধ্যে আসলে বুঝতে বাকি থাকলো না যে এখানে কোনো একটা সমস্যা অবশ্যই আছে। তো উনার হাজবেন্ড পরবর্তীতে হিমেল ভাইয়ের যে চাচা, উনি স্থানীয় জামে মসজিদে যে ইমাম আছেন তার সাথে যোগাযোগ করেন। তো ইমাম সাহেব যেটা বলেন সেটা হচ্ছে, ইমাম সাহেবকে সবকিছুই খুলে বলেন তার মেয়ের ব্যাপারটা। তো ইমাম সাহেব বলেন যে আপনি আপনার মেয়েকে নিয়ে আসেন। তো ইমাম সাহেব যখন তার চাচা যখন তার মেয়েকে নিয়ে আসছিল, তখন তার ভাতিজাকেও নিয়ে এসেছিল। তো ইমাম সাহেব বলেন যে আপনাদের এই বাসাটায় আসলে, এখানে তো আপনারা নতুন এসেছেন, এখানে কিছু সমস্যা অনেক সময় হয়, এবং আপনি যে বাসাটা থাকেন ওই বাসা থেকে এর আগের বারও একজন এরকম এভাবে এসেছিল এবং তাদেরও সমস্যা হয়। সমস্যা হওয়ার কারণটা উনি বললেন না, উনি জাস্ট 2টা আংটি দিলেন। তার যে ভাতিজি ছিল ওনার হাতে একটা আংটি দিলেন এবং হিমেল সাহেবকে একটা আংটি দিলেন, বললেন যে আংটিটা পরে থাকতে, এবং উনি ঝাড়ফুঁক করে দিলেন এবং উনি বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই ঘরটা ছেড়ে দেন। তো ওনার চাচা সেদিনই জাস্ট সাডেনলি মানে একদিনের মধ্যে ঘরটা চেঞ্জ করেন। ঘরটা চেঞ্জ করে তারা অন্য এলাকায় চলে যান, এবং পরবর্তীতে ওনার চাচা মানে ব্যাপারটা আসলে জানতে চান যে আসলে কি হয়েছে, মানে কেন এরকম হইল। তো ওনার চাচা পরবর্তীতে আবার ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে উনি জিজ্ঞেস করেন আসলে যে আসলে মানে কি ব্যাপারটা কি বা ঘটনাটা কি। তো ওনার চাচা যখন, ইমাম সাহেব তখন বলল যে ওই এলাকাতে বা ওই রোডে এরকম 2টা জিন আছে। এই 2টা জিনের মধ্যে একটা জিন হচ্ছে ভালো জিন এবং একটা জিন হচ্ছে খারাপ জিন। তো ভালো জিনটা মানুষের সামনে অনেক সময় আসে, আর খারাপ যে জিনটা আছে সেই জিনটা বিভিন্নভাবে ভয় দেখায়, ক্ষতি করে, অনেক কিছু করে। তো হিমেল সাহেব আরো কিছু জিনিস বলেছেন যে এই ওনারা যে বাসাটায় ছিলেন 1.5 মাসের মধ্যে ছিলেন, 1.5 মাসের মধ্যে ওনাদের বাসায় বেশ কিছু ঘটনা ঘটতো। যেমন দেখা গেল যে যেমন রাত 2টা-3টার সময় সবকিছু খুব নীরব থাকে, হঠাৎ করে গ্লাসে পানি ঢালার শব্দ, রান্নাঘরে কেউ রান্না করছে, মনে হচ্ছে যে এই বাসায় আরো অনেক মানুষজন কেউ না কেউ থাকে আর কি। তো হুজুর যেটা বলেছিলেন যে আসলে ওই বাসায় হয়তো কেউ মানে অন্য কেউ থাকে, তো মানুষের উপস্থিতিতে ওরা বিরক্ত হয়, কিন্তু ওরা খারাপ না, বাট বেটার হয় যেহেতু এখানে অন্য কারো অবস্থান আছে, তো আপনাদের এখান থেকে চলে যাওয়া ভালো। তো পরবর্তীতে হিমেল ভাই ওনার চাচার সাথে অন্য একটা বাসায় শিফট করেন। তো পরবর্তীতে আর ওনাদের কোনো সমস্যা হয় না। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। এই ঘটনাটা আমাকে শেয়ার করে আমার এক ক্লোজ ফ্রেন্ড। মূলত ওর কাজিনের শ্বশুরবাড়ির এরিয়াকে নিয়ে একটা ঘটনা আছে, অনেক বছর আগে ঘটনাটা ঘটেছিল, সেটাই আমি এখন আপনাদের শেয়ার করব। তো সেই কাজিনের ছদ্মনাম নিচ্ছি রুমা। তো রুমাপুর শ্বশুর ছিল বেশ প্রভাবশালী। তিনি যুদ্ধের পর 74-75 সালের দিকে হবে, তখন তিনি বরিশাল সদরে থাকতেন। তো উনি একটা সন্ধান পান যে বরিশাল সদর থেকেই ঠিক কাছাকাছি কোনো এরিয়াতে একটা হিন্দু পরিবার তাদের জমি বিক্রি করবে। তখন ওনার এরকম একটা 8 থেকে 10 বিঘা এরকম বেশ বড় একটা জায়গা ওনারা জমি কিনে ফেলে ওই হিন্দু পরিবারের কাছ থেকে। তো
কিনে ফেলার কয়েকদিন পর ওনারা এখানে থাকা শুরু করবে। তো ফ্যামিলি মেম্বার বলতে ছিল রুমাপুর শ্বশুর শাশুড়ি, ওনার 2 ছেলে এবং ওনার মা, মানে রুমাপুর দাদি শাশুড়ি। তো এরকম বাসার এরিয়াটা নাকি ছিল এরকম যে সীমানায় ঢুকতে হাতের ডান সাইডে ছিল এক নাগারে বেশ বড় বড় কয়েকটা রুম, যারা ওই যে হিন্দুরা যারা থাকতো ওইভাবেই রাখছে, মানে ওটা আর ওনারা রিপেয়ার করে নাই। সামনে ছিল বেশ বড় পুকুর এবং পুকুরের পাশে ছিল 2টা বড় তাল গাছ, এবং তাল গাছের পিছন সাইডটাতেই ছিল মানে ছোট একটা বাগানে, মানে বাগানের মতো কিন্তু ছোট হলেও ওইখানে মানে গাছ গাছালিতে খুব ভরা ছিল। তো ওখানে ওনারা যখন থাকা শুরু করে রুমাপুর শ্বশুর নাকি গিয়ে ওইখানে সম্পূর্ণ ওই গাছ গাছগুলো সব পরিষ্কার টরিষ্কার করে। তো রুমাপুর শাশুড়ি একদিন উনি তাল গাছের ওখানে দেখতেছে যে বেশ বড় বড় তাল। তো ওনার বড় ছেলেকে, মানে রুমাপুর ভাসুরের বয়স নাকি তখন ছিল 14-15 বছর। তো ভাসুরকে বলতেছে যে বাবা, এই তুই তো গাছ উঠতে পারিস, এই তাল গাছের তাল আছে, আমাকে 2টা তাল পেরে দিস, আমি তাহলে একটু পিঠা বানাবো। তো এরকম কোন একদিন দুপুরবেলা ওনারা ওই রুমাপুর শাশুড়ি উনি নিচে দাঁড়ায় ছিল গাছের, এবং ওই রুমাপুর হাজবেন্ড উনি দাঁড়ায় ছিল। তো ওনার ভাসুরের ছদ্মনাম দিচ্ছে মনির। তো মনির ভাই উনি এরকম গাছে উঠে, তো গাছের যখন একবারে উপর উঠে যায় তাল পারবে, একটা তাল নাকি উনি উপর থেকে পারার পর নিচে ফালাই দিছে। তারপর রুমাপুর শাশুড়ি একটু খেয়াল করতেছে যে ওনার ছেলে কিছুটা ভয় পাচ্ছে মনে হয়, মানে নিচের থেকে একটু খেয়াল করতেছিল, মানে পুরো স্পষ্ট ভয় ছিল না। ঠিক সেকেন্ডের মধ্যে নাকি ওনার ছেলে, মানে মনির ভাই উনি নাকি উপর থেকে পড়ে, ঠিক পাশে পুকুর ছিল, পুকুরের মধ্যে পড়ে যায়। তো মনির ভাই নাকি খুব সুন্দর ছিল, উনি খুব ফর্সা ছিল, তখন ছোটবেলা খুব ফর্সা ছিল। তো উনি যখন পুকুরে পড়ে গেছে, বাকি বাড়ির যারা আশেপাশে ছিল ওরা নাকি সবাই আসে, এসে ওনাকে উদ্ধার করতেছে এবং উদ্ধার করে ওই উঠানে নিয়ে আসে, এবং দেখতেছে সম্পূর্ণ শরীর নাকি লাল হয়ে গেছে এবং উনি খুব ভয় পাচ্ছিল। এবং একটা জিনিস খেয়াল করে যে বুকের এখানে, মানে বুকের সাইডটাতে একটু লাল বেশি। তোরা তো ভয় পেয়ে গেছে যে আসলে কি কিছু হইলো নাকি, বেঁচে আছে নাকি। তো অনেকক্ষণ মানে পেটে চাপ দেওয়ার পর বুকে মানে পেটে পানি বের করতেছে, এবং গরমে নাকি গিয়ে গরম সরিষা তেল বডি ডলতেছিল। তো তখন দেখে যে না, ওনার সেন্স আছে। তো এটা দেখার পরে ওকে জিজ্ঞেস করতে যাচ্ছিল যে কি হয়েছে, কিন্তু যখন জিজ্ঞেস করতে যায় তখন নাকি মনির ভাই উনি নাকি কথা বলতে পারতেছিল না, নাকি হাত পা কাঁপতেছিল। তো যাই হোক, সেদিন নাকি এরকম একটু উনি অসুস্থ থাকে। তো একদিন পরে যখন উনি দিনের বেলা ঘুম থেকে উঠে দেখতেছে যে উনি কথাবার্তা কিছুই বলে না, মানে ওকে কিছু জিজ্ঞেস করা হলে উনি শুধু তাকায় থাকে, কিন্তু অন্যান্য সব কাজ করতে পারে, খিদা লাগার সময় খাবে, ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছে, আবার বাইরে হাঁটাহাঁটি করতেছে, কিন্তু কথা এরকম বলেই না। এটা দেখার পর তো রুমাপুর শাশুড়ির একটু ওনার মানে সন্দেহ জায়গায় যে আবার কোনো খারাপ কিছু ওকে ভর করলো নাকি, যেহেতু এটা আগে হিন্দি বাড়ি ছিল। তো রুমাপুর দাদি শাশুড়ি নাকি বলতেছে ওই ওনার ছেলেকে, মানে শ্বশুরকে বলতেছে যে দেখ, তো ছেলেটাকে পারলে একটু কবিরাজ দেখা, যে ওর কি আবার কোনো খারাপ কিছু ঘটলো নাকি, ও তো কথাই বলে না, 2-1 দিন হয়ে গেছে। তো ওনার একটা কবিরাজ জানে। তো কবিরাজ বলতেছে যা আসলে ভাইজান, আসলে ওর তো সমস্যা, হয়তো উপর থেকে লাফ দিছে, এই জন্য ভয় পাইছে, হয়তো বা মনে হয় পিছলা খেয়ে পড়ে গেছে। তো যেটাই হোক, এত ভয় চলে যাবে, ওকে একটু মানে কোন রকম কবিরাজ চিকিৎসা করে ওরে একটু তাবিজ টাবিজে ছেড়ে দেয় নাকি কবিরাজ, সেই কবিরাজ আর কি। তো শুধু এটা বলে যে ও আস্তে আস্তে সব কথা বলতে পারবে, কোনো সমস্যা নাই। তো এরকম এরকম সময় দেয়, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় যে দেখেন, খেয়ে দেখবেন আস্তে আস্তে কথা বলা শুরু করবে। এরকম 2-1 দিন গেছে, তো সম্পূর্ণ সুস্থ, কিন্তু কথাটা বলে না, এটাই সমস্যা। একদিন ভোরবেলা ওই ফজরের নামাজ পড়ে রুমাপুর শ্বশুর নাকি উনি ওনার বাড়ির সীমানায় ঢুকতেছে। তো দেখতেছে যে ওনার ছেলে মানে মনির, উনি ওই তাল গাছের পাশে যে অংশটা খালি, যে অংশটা ছিল সেখানে গিয়ে বালতি দিয়ে পুকুর থেকে নিয়ে, মানে বালতিতে পানি ছিটাচ্ছে, মানে ওই যে আগুন নিভালে যেরকম পানি ছিটাচ্ছে, শুধু পানি ছিটাচ্ছে। তো এটা উনি খেয়াল করার পর দুরা ডাক দেয়, মনির তুই কি করিস? তো বলতে মনির নাকি দৌড় দিয়ে এসে, ও নাকি সেদিন রাতে ওর মায়ের সাথে ছিল, মায়ের বিছানায় এসে পাশে শুয়ে যায়। ততটা তো উনি আর ওইরকম বুঝে না শ্বশুর কি ঘটছে। তো এরকম নাকি আস্তে আস্তে উনি টানা কয়েকদিন দেখতেছে যে যখন বাসার সবাই দুপুরে ঘুমায় থাকে, রুমাপুর শ্বশুর একটা জিনিস খেয়াল করে, নাকি একটু কম ঘুমাতো। তো উনি খেয়াল করে যে ওনার ছেলে মনির, সে নাকি ওই জায়গাটাকে শুধু পানি ঢালে, মানে আগুন লাগলে যেরকম পানি ঢালে এরকম পানি ঢালতেছে। তো এটা ওনার দেখার পর একটু ওনার মানে ও সন্দেহ জাগে কি ওনার ছেলের কোনো সমস্যা হলো নাকি। ও কি ইশারা ইঙ্গিত অনেক কিছু জিজ্ঞেস করে, কিছু বলতে পারে না, ও শুধু তাকায় থাকে বাবার দিকে বা মায়ের দিকে তাকায় থাকে। তো ওরা ঠিক করে যে ওকে ছেলেটাকে রুমের মধ্যে আটকায় রাখবে, যাতে রুম থেকে বের হতে না পারে, মানে ওদের সন্দেহ যে তার কাছে আশেপাশে কিছু ওকে আসর করলো নাকি। যখন রুমে আটকায় রাখতো সে নাকি খুব কান্নাকাটি করতো, এবং সে শুধু ইশারা ইঙ্গিতে বুঝাতো যে তার কাছে ওখানে যাবে এবং ও গিয়ে এখানে পানি ঢালবে, মানে শুধু পানির জগ নিয়ে এরকম ছিটা দিত, মানে পানি দিয়ে এরকম পানি ঢালবো। তো যাই হোক, এরকম যখন হচ্ছিল তখন রুমাপুর শ্বশুর উনি ওনাদের এলাকা এক মসজিদে একটা ইমাম, উনি প্রতি জুম্মায় শুধু নামাজ পড়াতে আসতো, মানে অন্য কোনো জেলা থেকে হয়তো আসতো। তো সে ইমামের সাথে কথাবার্তা বলে
কোন এক জুম্মায় গিয়ে আমার ছেলে একটু সমস্যা হয়েছে, ওইরকম ওই তাল গাছ এরকম পড়ে যাওয়ার পর তো কথাবার্তা বলে না। তো সেই ইমাম বলতেছে ঠিক আছে আপনি জুম্মা আগামী জুম্মা এরকম জুম্মার পরে নিয়ে আসেন, আমার সাথে দেখিও। তো সেই ইমাম ওকে দেখার পর বলতেছে ও হয়তো এমন হইতে পারে ওকে বদ নজর করছে, কথাবার্তার জন্য ভয় হতে বলতেছে না। তো ওর সমস্যাটা বেশি আর কি হয়, তো ওই বলতেছে একটাই সমস্যা, কিন্তু কারো কোনো ক্ষতি করে না। ওর প্রায় সময় যখন ও চোখের আড়ালে গেলেই ওকে দেখা যায় যে ও শুধু ওই আমার বাড়ির পিছনে একটা তাল গাছ আছে, পিছনে একটা খালি জায়গা আছে, এখানে শুধু পানি ঢিল মারে। ও শুধু পুকুর থেকে নিয়ে বালতিতে পানি ঢিল মারে এবং ও কিছুক্ষণ দাঁড়ায় থাকে, আবার বকা দিলে বা ডাক দিলে ও দৌড় দিয়ে রুমে এসে পড়ে। তো হুজুর বলতেছে যে দেখেন ওকে এরকম 2-3 সপ্তাহ আমি যখন এই জুম্মার সময় এখানে আসবো ওকে নিয়ে আসেন, আমি জুম্মার পর ওকে ঝাড়ফুঁক দিব, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এগুলো সব ভয় পেয়ে হয়, বদনজর করলে হয়, ঠিক হয়ে যাবে। তো এরকম হুজুর যখন ওকে ঝাড়ফুঁক দিচ্ছিল, তো মনির ভাই উনি নাকি প্রায় সময় তখন ঘুমের মধ্যে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠতো এবং চিৎকার দিয়ে উঠলে উনি সঙ্গে সঙ্গে বসে যেত। তখন নাকি ওনাকে অনেক কষ্ট থামাইতো, খুব বুক ধরপড় করলে যেরকম ধরপড় করতে ওনাকে নাকি অনেকে ওনার বাবা মাকে কষ্ট করে থামায়। যাক হুজুর তো ওনার চিকিৎসা চালা যাচ্ছিল, এরকম নাকি প্রায় 1.5 মাস পর গিয়ে তারপর মনির ভাই নাকি আস্তে আস্তে কথা বলা শুরু করে। তারপর নাকি উনি মোটামুটি সুস্থ হয়ে যায়, কোনো সমস্যা খুব একটা হয় না। তো ওনাকে ওনার বাবা জিজ্ঞেস করে যে বাপ তুই এটা কি দেখছিলি সেদিন যে তুই এরকম ঘুরে গেল এখান থেকে, যখন ওই কথা শুরু করে তখন সেই মনির ভাই বলতেছে যে আমি কিছু বলতে পারবো না, আমি যখন উপরে উঠি একটা তাল যখন পারি তখন হঠাৎ করে আরেকটা তাল পারতে যাবো, হঠাৎ করে দেখলাম যে ধুতি পরা পোড়া পুড়ে গেছে, এরকম একটা ধুতি বা সাদা কাপড় এরকম কিছু একটা হবে, যে আমাকে পা নাকি আমাকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর আমি ঠিক বুকটা বরাবর ধাক্কা দিলাম, তখন পানির মধ্যে পড়ে যাই ভয়, আমি আর কিছু বলতে পারবো না। তো বলতেছে তুই যে মাঝে মাঝে এরকম চিৎকার দিতে ঘুমের মধ্যে কয়েকদিন ধরে দেখলাম, মাসখানেক ধরে, তোর এটা কি সমস্যা? তো বলতেছে যে বাবা আমি শুধু তখন না, আমি আগে থেকে ওইখান থেকে পড়ে যাওয়ার পর থেকে মাঝে মাঝে আমি স্বপ্ন দেখতাম, যে ঘুমাইলেই শুধু স্বপ্নগুলো দেখতাম যে ওইখানে চিতার মধ্যে বলতেছে চিতা হচ্ছে যে হিন্দুরা তো ওই যে লাশ পড়ে চিতার মধ্যে পোড়ায়, তো চিতার মধ্যে এরকম একটা কাউকে পোড়াচ্ছে এবং যাকে পোড়াচ্ছে সে মৃত না, সে জীবিত মনে হচ্ছে, এবং তাকে আমি বাঁচানোর জন্য আমার মনে হতো তাকে আমার বাঁচাইতে হবে, যেন আমি তাকে এখানে পানি ঢেলে মারতাম। এটা প্রায় সময় এরকম দেখতাম, ঘুমানোর স্বপ্ন দেখতাম, এই জন্য আমি দূর দিয়ে চলে যেতাম। তো বুঝতে কি এখন এগুলো দেখিস কেন? বা আমি এগুলো এখন এইসব স্বপ্ন আমি এখন দেখি না। তো যাই হোক, তখন ওনার বুঝে যায় যে প্রত্যেকটা বদ নজর পড়ছে। তো এর মধ্যে ওই রুমাপুর শ্বশুর করছে কি এলাকার একজন হুজুর দিয়ে বাসাটা বন্ধ করে দিছে আর কি। হুজুর যখন বন্ধ করতে যায় বাসাটা, তো হুজুর বারবার বলতেছে ভাই দেখেন আপনার এই বাসাটা কিন্তু হিন্দু বাড়ি ছিল, অনেক সময় এগুলাতে পুনজর পরে, তো অনেক সময় খারাপ কিছু এখানে আসে, কারণ এখানে যে গাছপালাটা দেখতেছেন হিন্দু বাড়ি এটা সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা চিতার মতো চিতা তোরা লাশ পড়ে, তো এই কোনাটায় ওই যে তার গাছের পিছনে এখানে একটা কুনজর আছে এখানে অনেকে, এর জন্য আমার মনে হয় এটা বন্ধ করে না বাড়িটা যেমনি আছেন ঠিক থাকেন। কারণ আগে যে ফ্যামিলি ছিল হিন্দুরা খুব ভালো ছিল, ওরা ওদের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যতটুকু শুনছি আমরা তো এখানে স্থানীয়, ওই চিতার বিষয়টা নাকি ভালো না, এটা ওনারা অনেক বছর ধরে থাকতেছে, ওই জায়গাটা ভালো না, এখানে আপনারা এরকম ইয়া করতে যায় না, বন্ধ করতে যায় না। তুরুন আপু শ্বশুর নাকি বলছে না আপনি বাড়ি বন্ধ করান, যেটা হওয়ার হবে আমি দেখবো। তো বাড়িটা বন্ধ করানোর পর থেকে আরো বেশি সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে যে ওনারা নাকি প্রায় সময় রাত্রেবেলা পুকুরে ভারী ইট ফালালে যেরকম আওয়াজ হয় না, এরকম নাকি আওয়াজ হতো পুকুরে, যে কেউ ঝাঁপ দিচ্ছে এরকম আওয়াজ, বা ইট ফালালে যেরকম আওয়াজ, ওনাদের টিনে এরকম ঢিলাঢিলি করতেছে, এরকম মাঝে মাঝে নাকি আওয়াজ হইতো। তখন এরকম যখন প্রায় সময় হইতো, তো হুজুর আরো দু একটা আনছিল, কিন্তু কেউ কোনো সলিউশন করতে পারে না। বিশেষ করে এই সমস্যাগুলো থাকতো হচ্ছে ম্যাক্সিমাম আওয়াজগুলা বা এরকম দেখা সমস্যাগুলো ফিল করতে হচ্ছে রুবি যে মনির ভাই, উনি বের হলেই দেখা যেত যে ওনাকে পিছন দিকে ধাক্কা মারছে। যেটা আমি আগে বলেছি উনি খুব সুন্দর ছিল, তো ওনাকে নাকি এরকম একবার এরকম হয়েছে যে ধাক্কা মারছে পিছন দিয়ে, উনি বাসায় আসছে বলতেছে মা আমাকে জানি পিছন দিকে ধাক্কা মারছে, আমি বাইরে গেছিলাম, বাড়ির সীমার মধ্যে এরকম বাইরে গেছিলাম, ঠিকই দেখতেছো না মাঝে পিছন দিকে লাল হয়ে গেছে এরকম। তো এরকম যখন হচ্ছে সমস্যা, তো ওনারও আস্তে আস্তে ওনাদের বয়স বাড়তেছে, তখন ওই মনির ভাইয়ের বাবা এবং মা ওনারা সিদ্ধান্ত নেয় যে ওনারা এই জায়গাটা ছেড়ে ওনারা শহরের দিকে ওনাদের যে বাসাটা আছে ওখানে চলে যাবে। তো সেরকম ওনার সিদ্ধান্ত নেয় এবং ভাবে যেটা যদি কোনো কেউ কাউকে পায় সেল করে দিবেন, ওরা বুঝতে পারছে জায়গাটা সমস্যা আছে। তো তারপরও ওনার এই জায়গা উনি কোন বেচার উনি সিদ্ধান্ত আসলে নেয় না। তো উনি এরকম শহরের দিকে এরকম কয়েকদিন থাকা শুরু করে, এবং আস্তে আস্তে ওনারা আবার ঢাকার দিকে সেটেল হয়। তো ঢাকার দিকে যখন সেটেল হয় তখন নাকি মনির ভাইয়ের বিয়ের বয়স হয়ে যায়, ওনার বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে ওনার ওয়াইফকে নিয়ে ওনারা ওনাদের বরিশালের বাড়িতে আবার যাবে।
তো এর মধ্যে কিন্তু মনির ভাইয়ের মধ্যে আর কোনো সমস্যা হয় নাই। তো বরিশালের বাড়িতে যখন যাবে তো ওইরকম এরিয়াতে ঘুরছে, তো ওনারা একদিন ঠিক করে যে একটু পিকনিকের মতো করবে। তো পিকনিকের মতো করবে বলতেই ওনার যে হিন্দু যে বাড়ি এর যে ওনার এরিয়াটা ছিল সেখানে তো ওদের জায়গাটা আসি খুব একটা ওদের যাওয়া আসা হইতো না, যেহেতু পুকুর একটা ছিল, পুকুরে মানে মাঝে মাঝে ওখানে কেউ মাছের চাষ করতো, এখানে মানে মাঝে মাঝে যেত। তো ওইরকম বিয়ের পর যখন মনির ভাই এবং ওনার ওয়াইফ কিনুনি বাড়িতে মানে ইয়াতের দিকে যাবে, মানে দেশের বাড়িতে বরিশালে যাবে ঘুরতে, তো ওইরকম একদিন ঠিক করে পিকনিক করবে। তো তখন মনির ভাইয়ের বাবা খুব বয়স হয়ে গেছে, তো উনি ওনাকে নিয়ে বলতেছে, বাবা তোমার নিয়ে আমি যাব, আমরা ওই আমাদের আগের বাড়িটা যাবো, এখানে আমরা পিকনিক করে 2 একদিন থাকবো। তো ওদের মনে আগে এগুলো ছিল না যে খারাপ কিছু হয়েছে, ওগুলো মনে করছে ওগুলো তো আর নাই। এরকম ওরা ওইরকম বাসায় ওই পিকনিক যেখানে করে 2 একদিন থাকার প্ল্যান করে এখানে আসে। তো প্রথম দিন যখন ওর পিকনিকের উদ্দেশ্যে ওই আগের বাসায় হিন্দু বাড়ি যেখানে ছিল এখানে আবার আসে। প্রথম দিন ওই যখন ওখানে হাঁটাহাঁটি করতেছে ওনার ওয়াইফকে মানে মনির ভাই দেখাতেছে যে দেখো এই যে তাল গাছটা দেখছো, এখানে আমার একটা ঘটনা ঘটছিল, এবং ঘটনাটা বলে যেরকম ঘটছিল। তো আমি এখানে প্রায় সময় তাল গাছের পিছিয়ে এখানে আসে পানি ঢালতাম, মানে হেসে হেসে বলতেছে, মানে এটা ওনার কাছে এখন হাসির বিষয় হয়ে গেছে। যেখানে বলতেছে যে আমি এখানে আসতাম, আমি স্বপ্ন দেখতাম যে এখানে চিতার মধ্যে এরকম মানে কেউ মানে পুড়ে যাচ্ছে, তোকে বাঁচাতে আসছে, ওভারঅল ঘটনাটা বলে। এটা বলার পরে তো ওনারা সেদিন দুপুরের দিকে বা বিকেলের সাইডে ওই টাইমে ওখানে গোসল করবে পুকুরের মধ্যে, মানে মনির ভাই উনি গোসল করবে। তো ওনার ওয়াইফ ঘাটে বসেছিল, তো মনির ভাই এবং ওনার ছোট ভাই মানে রুমাপুর হাজবেন্ড ওনার গোসল করতে পানিতে নামে। তো হঠাৎ করে কিছু একটা ঝাঁপ দিলে যেরকম আওয়াজ হয় এরকম একটা আওয়াজ আসে, এবং ওই আওয়াজ আসার পরে মানে মনির ভাই উনাকে যে ডুব দিছিল উনি ডুব থেকে মানে প্রায় 1 মিনিট হয়ে গেছে, উঠতেছে না। তো ওনার ছোট ভাই মানে রুমাপুর হাজবেন্ড তাকে তাড়াতাড়ি পানি নিচে ডুব দিয়ে দেখতেছে কি হইলো বুঝলাম না, মানে ভাইকে দেখতেছে যে সে পানির নিচে হাবুডুবু খাচ্ছে এবং তাকে অনেক কষ্ট নিয়ে আসে, এবং দেখতেছে যে হাতের কোনোর মধ্যে ব্যথা পাইছে। তখন বলতেছে, ভাই তোমার কি হয়েছে? বলতেছে, আমি তো ভাই বলতে পারলাম না, মনে হলো উপর থেকে কিছু একটা পড়ছে। মনির ভাই বউ বলতেছে, আমি শুনলাম যে কিছু একটা ঝাঁপ দিছে। যাই হোক, ওনারা নাকি যখন উপরে উঠে আসে তো দেখতেছে না কোণে ফুলে গেছে পুরো ব্যথা। সেই রাতে ওনারা যখন ওইখানে ওই বেতে রাতেই থাকবে ওইখানে, তো ঘুমাচ্ছিল। তো মনির ভাইয়ের ওয়াইফ হঠাৎ রাত্রিবেলা ঘুম থেকে উঠে গেছে, মানে একটু ভয়ে উঠে গেছে। উঠে গিয়ে মানে ওনাই বলতেছে আর কি, ওনার মনির ভাই বলছে, কি হয়েছে তোমার, সমস্যা, উঠে গেল কেন? বলছে, মনির আমি কিছুই বলতে পারবো না, আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। আমি দেখছি যে মানে একটা ধুতি পরা একটা লোক তোমার এখানে যে তোমাদের বাড়ির পিছিয়ে যে ওই জায়গাটা আছে, মনে হলো যে ওটাকে কেউ পোড়াইতেছে, এবং উনি বাঁচার জন্য খুব চিল্লাচ্ছে, এবং উনি চিল্লাইতেছে, এবং মানে ওনাকে বাঁচানোর মধ্যে কেউ নাই, এবং যারা বাঁচানোর জন্য গেছিল তারাও বাঁচাতে পারতেছে না, এরকম কোনো স্বপ্ন দেখছি। তখন মনির ভাই মানে ভাবতেছে যে ওনার বহুত দুষ্টাইম করতেছে, হয়তো ওনার কাছ থেকে শুনছে এরকম একটা ঘটনা দুষ্টাইম করতেছে, তো এরকম ধরে গুরুত্ব দেয় না। তো না দেওয়ার পরে তারপরের দিন নাকি মনির ভাই ওয়াইফ সকালে উঠে বলতেছে, আমি এখানে থাকবো না, আমি উল্টাপাল্টা অনেক কাজে স্বপ্ন দেখছি, এবং ওনার শাশুড়িকেও বলতেছে। তো তখন এগুলা যখন বলা বলি করতেছে, দেখতেছে না বিষয়টা আসলে সিরিয়াস কিছু। তো তখন ওই যেটা ঘটে যে ওনারা ঠিক করে যে না, একটা মানে মনির ভাই তো তখন ওনার বয়স ভালোই, তো উনি কথা হচ্ছে যে না, যেহেতু এটা আগে থেকে সমস্যা ছিল, এখনো সমস্যা সিরিয়াস কিছু নিশ্চয়ই আছে, তো আমি এখন একটা ওঝা আনবো, দেখি ওঝা দিয়ে না দেখি যে কি সমস্যা। তো ওনারা নাকি এরকম একটা লোকাল এখানে এরিয়াতে একটা ওঝার সন্ধান পায়, সেদিনই ওঝার একটা সন্ধান পায়। তো সন্ধান পার ওঝারে নিয়ে আসে, এবং ওঝাকে বলতেছে যে এই বাড়িতে এই ঘটনাগুলো অনেক আগে থেকে পুরোটা ঘটনা বলে এরকম এরকম ঘটছে, আমি বিভিন্ন হুজুর দেখাইছি, কুবিরাজ দেখাইছি, কোনো সমস্যা না, আপনি কি বলতে পারবেন যেখানে আসলে কি সমস্যা? তো ও জায়গায় বলে, দেখেন যেটা যেহেতু হিন্দু বাড়ি ছিল, যেন আপনাকে আনলাম, দেখেন যে আপনি আসলে কোনো সলিউশন করতে পারেন নাকি, আপনি জানেন নাকি। তখন সেই ওঝা নাকি ধূপ দিয়ে মানে ধূপের ধোয়া দিয়ে এরকম কোন এক সকালে এরকম পুরাটা বাড়ি নাকি এরকম হাঁটতেছে। তো হাঁটাহাঁটির পরে সেই ওঝা বলতেছে যেখানে একটা ঘটনা আছে, এটা আপনারা তো জানেন না, এটা আমি অনেক আগে বাড়িতে আসছিলাম, এখানে আগে একটা হিন্দু পরিবার ছিল, তো ওই পরিবারের নাম বলে হয়তো যে এরকম ওই পরিবার ছিল। তো রুমাপুর শ্বশুর নাকি সব শুনে বলতেছে, হ্যাঁ আমি দুই ফ্যামিলির থেকে কিনছি। মানে যা যা বলতেছে রুমাপুর শ্বশুর দেখছে না সবই ঠিক আছে, এরকম ফ্যামিলির তো মেম্বার ছিল, সব ওই ওঝাই বলতেছে। তো সে ওঝা বলতেছে যে ওই ফ্যামিলি মেম্বার যারা ছিল তাদের একজন বয়স্ক বাবা ছিল, তো সে একবার কোনো এক সকালে এই পুকুরটাতে গোসল করতে নামছিল। তো গোসল করতে নামার পরে সে কোনো একটা কারণে হয়তো ডুবে যাচ্ছিল, তো ওকে উঠানে আনা হয়। আনার পর মানে দেখতেছে ওর সেন্স নাই, তো সবাই মনে করছে যে শ্বাস নিচ্ছেন, হয়তো মনে করছে মারা গেছে, এবং তাকে সৎকার করার জন্য চিতায় এরকম তাকে শোয়া দেওয়া হয়, এবং তাকে যখন পোড়ানো হবে তখন নাকি সে হঠাৎ করে এরকম মানে লাফ দিয়ে চিতা থেকে পড়ে যায়, এবং সবাই নাকি ভয় পেয়ে যায় কি হয়েছে। তখন অনেকে বলতেছিল যে উনি বেঁচে আছে, উনি মরে নাই মনে হয়। তো তখন নাকি সেই বয়স্ক লোকটা বলতেছে, মানে বয়স্ক লোকটা ওই হিন্দু লোকটা বলতেছে, তোরা মানে মারা ফেলিস না, আমি মরি নাই এগুলো বলতেছে। এবং এটা বলার সঙ্গে সঙ্গে নাকি ওনার শরীরে পুরো আগুন তো লেগেই গেছে, চিতা যেহেতু পুরাই দিছিল, তখন নাকি সঙ্গে সঙ্গে কিন্তু বলতে নাকি অনেকে চেষ্টা করে পানিতে নিভানোর জন্য, কিন্তু না,
লোকটা তখনই চিতা থেকে বেরোয়, তাকে তখন নাকি মারা যায়। তো তখন তারপর থেকে এই বাসাটায় নাকি অনেকেই বলতো, হিন্দু ফ্যামিলিরা যারা থাকতো তারা নাকি, তার তো মন খারাপ হয়েছিল, ওদের বাসার ফ্যামিলি মেম্বার মারা গেছে। তারপর থেকে নাকি ওরা নাকি প্রায় সময় এই হিন্দু ফ্যামিলি এরকম খারাপ কিছু দেখতো, যে ওই চিতার আশেপাশে যে ওদের সেই বয়স্ক লোক বাবাদের যে মুরগি যে বাবা মারা গেছে নাকি দেখতো না, নাকি দেখা যেত ধুতি পরা হাঁটতেছে। তো ওই ওঝা বলতেছে মনির ভাইকে, যেমন হইতে পারে যে আপনি তাল কাছে উঠছিলেন, এমন হইতে পারে যে ওখানে খারাপ কিছু একটা ছিল। মানে মোট কথা ওই ওঝার কথা হচ্ছে এই বয়স্ক লোকের আত্মাই এই বাসাটার মধ্যে আশেপাশে ঘোরাফেরা করে, এর জন্য সেই হিন্দু ফ্যামিলিটা থাকে না এখানে। না থাকার কারণে ওরা বিক্রি করে দেয় আপনার কাছে, জায়গাটা বিক্রি করে দিয়ে চলে গেছে। এবং আপনি এই জিনিসগুলো দেখতেছেন, যেটা আপনার ছেলেটা এই প্রথম দেখে মানে সেই ছেলেটার মধ্যে বেশি আপনার যে মনির যে ওই ছেলেটার মধ্যে সমস্যাটা বেশি হচ্ছে। তখন সে ওঝা বলে যে এক কাজ করেন, এগুলো আসলে বন্ধ করে এগুলো যাবে না, যেহেতু অনেক আগে থেকে সমস্যা, আপনি এই জায়গাটা পারলে সেল করে দেন বা এটা কাউকে দিয়ে দেন, বিক্রি করে দেন, মোট কথা এটা আপনি থাকেন না। তো যাই হোক, এটা হয়, ঘটনাটা ঘটার পর থেকে তো ওনারা সেদিনই পরে এখান থেকে ব্যাক করে। ওনারা আসলে মনির ভাই মানে আসলে বুঝে না যেটা সত্য না মিথ্যা ঘটনা, কিন্তু আসলে যেহেতু এটা একটু রহস্যময় ছিল, তো ওনারা নাকি জায়গাটা পরে সেল করে দেয়, এবং সেল করে দেওয়ার পর থেকে আর কখনো কোনো ওনার সমস্যা হয় না। তো আসলে এটাই ছিল ঘটনা। এটা আমাকে রুমাবু বলে যে ওনার শ্বশুর ভাইয়ের এই বাড়িতে ঘটনাটা ঘটে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসি আরেকটা ঘটনা নিয়ে। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সব থেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সব থেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে, যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।